মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রিসার্চ এন্ড অ্যাক্টিভিজম তথা সিতারা কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজ অনুষ্ঠিত হবে আমাদের এই লেকচার সিরিজের 8ম পর্ব এবং আজ আমরা সত্যি অনেক বেশি সৌভাগ্যবান যে আমাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকপাত এবং স্মৃতিচারণ এগুলো শুনতে আজ আমরা আমাদের পাশে পেয়েছি দুজন বীর মুক্তিযোদ্ধাকে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব কাদিরুজ্জামান। তিনি সেক্টর 2 এর অধীনে কুমিল্লার দাউদকান্দিতে যুদ্ধ করেছেন। আমাদের সাথে আলোচক হিসেবে আরো যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব জাহাঙ্গীর আলম। তিনি মুজিব বাহিনীর একজন সদস্য হিসেবে সেক্টর 2 এর অধীনে চাঁদপুরের হাজীগঞ্জে যুদ্ধ করেছেন। আমরা এই দুজন বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে তাদের বীরত্ব গাথা যুদ্ধের গল্প। এছাড়াও আমাদের সাথে শ্রোতা হিসেবে যুক্ত আছেন শ্রদ্ধেয় শহীদ কর্নেল এম.আর. চৌধুরী সুযোগ্য পুত্র অবসরপ্রাপ্ত কর্নেল জনাব মাহমুদুর রহমান চৌধুরী। আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় ব্যারিস্টার এম আমিরুল ইসলাম স্যারের সুযোগ্য কন্যা বিশিষ্ট লেখক গবেষক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার তানিয়া আমির। আমাদের সাথে যুক্ত হয়েছেন সিতারা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, রিপাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই সিতারা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রতিটি পর্বেই আমাদের সাথে যুক্ত থাকেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের জ্যেষ্ঠ কন্যা জনাব শারমিন আহমদ। কিন্তু আজ অত্যন্ত দুঃখের বিষয় যে আপার হাজবেন্ড শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আমার আব্দুল্লাহ স্যার অত্যন্ত অসুস্থ, আর তাই আপা আজ আমাদের সঙ্গে থাকতে পারেননি। আমরা সকলেই শ্রদ্ধেয় আমার আব্দুল্লাহ স্যারের জন্য আন্তরিকভাবে দোয়া করব। তার একটি ইম্পর্টেন্ট সার্জারি হয়েছে, আমরা তার জন্য দোয়া করব। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানটি 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমরা শুনব আমাদের শ্রদ্ধেয় আলোচক বীর মুক্তিযোদ্ধা জনাব কাদিরুজ্জামান স্যারের আলোচনা এবং দ্বিতীয় পর্বে আমরা শুনবো আমাদের আরেক আলোচক বীর মুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর আলম স্যারের আলোচনা এবং সবশেষে আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। এবং আমাদের এই গোটা আলোচনাটি শেষ হবে বাংলাদেশ সময় রাত 10:30 আমরা যেন যথাসময়ে অর্থাৎ বাংলাদেশ সময় রাত 10:30 মধ্যেই অনুষ্ঠানটি শেষ করতে পারি, এই ব্যাপারে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। আমাদের আলোচ্য বিষয় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। এই বিষয়ে শুরুতেই আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব কাদিরুজ্জামান স্যারকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে আমার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। বিশেষ করে কৃতজ্ঞ আমার বন্ধু মাহমুদুর রহমান চৌধুরীর জন্য, সেই মুখ্য ভূমিকা পালন করেছিল আসলে এই অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ মাহমুদ। যেহেতু সময় অল্প, আমি আর তো ভূমিকাতে যাচ্ছি না, আমি সরাসরি আমার মুক্তিযুদ্ধে কিভাবে যোগদান করলাম, কোথায় কোথায় যুদ্ধ করলাম সেগুলোকে আমি সরাসরি আলোচনা করছি। আমি থাকতাম ঢাকা মণিপুরি পাড়া, ফার্মগেটের পাশে মণিপুরি পাড়া। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের বাসা ওই পাড়াতেই। ওনার ছোট ভাই আমার ফ্রেন্ড, যে পাইলট ছিল বাংলাদেশ বিমানে এবং ক্যাপ্টেন হিসেবে রিটায়ার করেছে। তো সেই হিসাবে কামাল ভাই আমাকে ভালো করে চিনতেন। 25শে মার্চ রাত্রে 9টার সময় ওনার সাথে দেখা হলো আমার আলো হোসেন মার্কেটে। উনি তখন তেজগাঁ
থানা ছাত্রলীগের সম্ভবত সভাপতি ছিলেন। আমাকে দেখে বললে রাত 11টার মধ্যে ঢাকা ছেড়ে চলে যাও, 11টার পর আর্মি নামবে। আমি আর দেরি করিনি, তৎক্ষণাৎ বাসায় গেলাম। ট্রেনে হেসে মা বাবা ভাই বোন সহ দৌড়ালাম সদরঘাট লঞ্চ ঘাটের দিকে। যেহেতু দাউদকান্দি যাওয়া সম্ভব না, আমার বাড়ি দাউদকান্দি, হোমনা যাবো, হোমনা আমার নানার বাড়ি। লঞ্চে উঠলাম। লঞ্চ মাঝনদীতে যাওয়ার পরেই শুরু হলো। চারিদিকে শুধু গোলাগুলি আর আগুন দেখলাম। ধন্যবাদ দিলাম আল্লাহকে, আর সাথে থ্যাঙ্কস জানাইলাম কামাল ভাইকে অবশ্য। হোমনা চলে আসলাম নানার বাড়িতে। প্রথম বিভ্রান্ত, কি করবো জানি না। বাবার চাকরির সুবাদে আমরা সবসময় বাইরেই থাকতাম, সেরকম গ্রামের সাথে যোগাযোগ খুব একটা ছিল না। গ্রামের লোকজনকে বেশি চিনতাম না, রাস্তাঘাট সম্বন্ধে কিছুই জানি না। তো ওখানে গেলাম, মাঝখানে মোটামুটি বিভ্রান্তর মধ্যে ছিলাম যে হোয়াট টু ডু। তারপরে রেডিওতে শুনলাম জিয়ার ভাষণ, কনফার্ম হলাম যে মুক্তিযুদ্ধে যেতেই হবে। সামহাও আমার মা কিভাবে যেন বুঝতে পারলো, উনি লাগালো আমার পিছনে সার্বক্ষণিক পাহারা দেন, যেন কোথায় নড়তে না পারি। এর মধ্যে আমি আমার পরিকল্পনা করলাম দুইজন সাথী লাগবে, যেহেতু আমি কিছু চিনি না এলাকা, দুইজন সাথী জোগাড় করতে হবে। টাকা পয়সা লাগবে, যাবো ইন্ডিয়াতে, টাকা ছাড়া যাই, কিন্তু বাসায় তো টাকা দিতে পারবো না। নানার ধানের গোলা থেকে ধান চুরি করলাম 3 বস্তা, ধান বিক্রি করলাম। বিক্রি করে দুইজন সাথী পেলাম। জুন মাসের প্রথম দিকে রাতের অন্ধকারে আটা রুটি বানালাম আর আখের গুড় সাথে নিয়ে 3 যোদ্ধা রওনা দিলাম ইন্ডিয়ার দিকে। আমি চিনি না, ওরাই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে। পরদিন সারাদিন হাঁটলাম, সারা রাত হাঁটলাম। ভোরে গিয়ে বুড়িজং পার হয়ে বর্ডারে গিয়ে পৌঁছলাম, ইন্ডিয়ান বর্ডারে। তো ওখানে হাতিমার একটা ট্রানজিট ক্যাম্প ছিল ইন্ডিয়ান, ওখানে বাংলা থেকে যারা মুক্তিযুদ্ধে জয়েন করার জন্য ওখানে প্রথম যেত। আমি হাতিমারা ক্যাম্পে আমরা 3 জন নাম দেখালাম মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম। তো ওখানে 15 দিন আমাদেরকে মোটামুটি প্রাথমিক কিভাবে করতে হবে শিক্ষকরা, তারপর ওখান থেকে ওরা সিলেক্ট করছিল মুক্তিযোদ্ধা। 30 জনের একটা দল হওয়ার পরে আমাদেরকে পাঠালো অম্পিনগর ট্রেনিং সেন্টারে। এটা আর্মি, ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত একটা ট্রেনিং সেন্টার, ভিতরে ত্রিপুরার বেশ ভিতরে। ওখানে আমি জুলাই অগাস্টের শেষ দিক পর্যন্ত আমাদের ট্রেনিং শেখালো। ট্রেনিং ছিল কি, স্মল আর্মস, তারপরে গ্রেনেড থ্রো, এক্সপ্লোসিভ ফিট করা, আর ওই অ্যাম্বুশ, মেনলি হলো অ্যাম্বুশ, হিট অ্যান্ড রান, থেকে মারো ভেগে যাও। এটা নিয়ে আমাদের ট্রেনিং দেওয়ার পরে 1.5 মাস পরে আমাকে পাঠানো হলো বন্দবাগ। ওখানে তখন ছিল মেজর গাফফার আর লেফটেন্যান্ট মাহবুব সম্ভবত, হ্যাঁ ওনারা ছিল। ওনাদের আন্ডারে কয়েকদিন আমাদেরকে বর্ডারে বিভিন্ন বাংলাদেশের ভিতরে ঢোকাতো, রাস্তায় অ্যাম্বুশ করা, বসে থাকতাম। রেল রুটে বেশ কয়েকবার অ্যাম্বুশ করেছি, বাট কোনোটাই সাকসেসফুল হয়নি, কারণ পাকিস্তান আর্মি আসেনি। যাক, তারপরে আমাকে পাঠানো হলো মেলাঘর। এখন দেব ডিসাইডে যে ভিতরে পুশ করবে মুক্তিযোদ্ধা। আমরা 11 জনকে সিলেক্ট করা হলো, হোমনা পাঠাবে। যেহেতু আমি হোমনা থেকে এসেছি, 11 জনকে হোমনা পাঠাবে। অগাস্টের মাঝামাঝি সময়ে আমরা 11 জন আবার হোমনার দিকে রওনা দিলাম মেলাঘর থেকে। 2 দিন পরে হোমনা এসে পৌঁছলাম। হোমনাতে তখন ছিল নায়ব সুবেদার গিয়াস, পরে উনি মেজর হয়েছিলেন এবং বীরপতি উনি, এবং ওখানে কর্পোরাল আরেকজন ছিল ইব্রাহিম। ওরা মিলে মোটামুটি কিছু অর্গানাইজ করছিল স্থানীয় ছেলেদের দিয়ে মুক্তিযোদ্ধা। আমরাই প্রথম ফার্স্ট বেস গেলাম ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে 11 জন। ওখানে মোটামুটি আমরা 20 জন হলাম। আমাদের হোমনা, এর আগে আমি একটু হোমনা সম্বন্ধে একটু সবাইকে ধারণা দিই, হোমনাটা কোথায় দেখলে আমরা বুঝতে পারবেন। আমি হোমনা সম্বন্ধে একটু আইডিয়া দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হলো ঢাকা চিটাগং রোড। ঢাকা চিটাগং রোডটা এখানে, এই যে দাউদকান্দি, এখান থেকে ঢাকার ওইদিকে কুমিল্লা হয়ে চিটাগং চলে গেছে। দিস ইজ দ্য রোড। এখানে গৌরীপুর একটা বাজার আছে বড়, এই গৌরীপুর থেকে সোজা 18 কিলোমিটার গেলে দক্ষিণে হোমনা। হোমনার বৈশিষ্ট্য হলো এটা চারিদিকে নদী, খাল, বিল বিস্তৃত। একটা মাত্র রাস্তা তখন ছিল, এটা 71-এর কথা বলছি। এই রাস্তাটা ছিল, সেটা ছিল কাঁচা রাস্তা। কোনো ব্রিজ ছিল না, কোনো ফেরি ছিল না, শুধু লোকজন পারাপারের জন্য খেয়া নৌকা ছিল। এই হোমনার অবস্থা। এখানে হোমনাতে আমরা মোটামুটি 3টা অপারেশন করেছিলাম। একটা ছিল হোমনা থানা আক্রমণ, আরেকটা ছিল একটা অ্যাম্বুশ, আর আরেকটা ছিল পাকিস্তান আর্মির সাথে সরাসরি ওদেরকে কনফ্রন্ট করেছিলাম। 15 থেকে 22 তারিখ পর্যন্ত এখানে পাকিস্তান আর্মি ছিল, ওদেরকে আমরা আটকে রেখেছিলাম 22 তারিখ পর্যন্ত। 23 তারিখে পরে গেল। আমি প্রথম
এখন ওই হোমনা যেটা প্রথম যেটা আমরা যেটা হোমনা থানা যেটাকে অ্যাটাক করেছিলাম, সেটা আসলে ওদিকে ধারণা দেওয়ার জন্য এলাকার লোকজন এবং পাকিস্তানকে যে মুক্তি বাহিনী ইন নাও দে আর রেডি টু অপারেট, এই জন্য আমরা হঠাৎ করে রাত্রে 1 তারিখে 1 অক্টোবর ফার্স্ট বর্ডারতে একসাথে সবাই গিয়ে, তখন তো আসলে টেকনিক কিছু বুঝতাম না, আমাদের বলা হলো চার্জ করে ইয়া আলী আকবর করে ঢুকে যাবার ভিতরে। আমরা ইয়া আলী আকবর করে ফায়ার করতে করতে ঢুকে গেলাম। দোতলা বিল্ডিং ছিল, তো ওইখানে পাকিস্তান আর্মি ছিল না, মিলিশিয়া ছিল কয়েকটা, আর পুলিশ ছিল। ওরা সব দোতলায় উঠে দরজা বন্ধ করে রাখলো, আমরা নিজে কয়েকটা 303 রাইফেল কিছু অ্যামুনিশন নিয়ে আবার চলে আসলাম। দ্যাটস অল, এইটাই, এমন কিছু করিনি। বাস অপারেশন আমরা যেটা করেছিলাম সেটা ছিল আপনার এটা বলে পঞ্চবটি। পঞ্চবটিতে এটা আমি দেখাচ্ছি, দিস ইজ পঞ্চবটি। পঞ্চবটি হলো আপনার এই যে এইটা হলো হোমনা, দিস ইজ দ্য হোমনা রোড, হোমনা গরিপুর রোড। এখানে বাতাকান্দি বাজার, বড় বিরাট বড় একটা বাজার আছে। আর এই দিস ইজ একটা নদী, এটাকে ওরা বলে ছোট গাং। ছোট গাং, এটা মেঘনা নদীর থেকে একটা শাখা প্রকার হয়ে এখানে এসে আমাদের একটা কথিত হেডকোয়ার্টার ছিল জয়পুর গ্রামে। আসলে এটা হেডকোয়ার্টার ছিল, ওখানে একটা ফ্ল্যাগ ছিল, বাংলাদেশের পতাকা থাকতো। আমরা কখনো কোনদিন যাইনি, আমার মুক্তিযোদ্ধার কেউ থাকতো না, বাট এভরিবডি নো যে এটা মুক্তিযোদ্ধার হেডকোয়ার্টার। 2 মে, সরি 2 নভেম্বর হঠাৎ করে ভোরে আমরা তখন এখানে ঘাড়মোড়া একটা জায়গা ছিল গ্রামে, ওখানে আমরা এক একটাতে এক এক গ্রামে থাকতাম। সেদিন ছিল আমরা ঘাড়মোড়া একটা গ্রাম ছিল এখানে, ওই রাতে ওখানে ছিলাম। ভোর রাতে খবর এলো যে পাকিস্তান আর্মি এই নদী দিয়ে ঢুকে জয়পুর গ্রামে গিয়ে ওখানে অলরেডি এটা করে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। খবর পেয়ে আমরা চলে আসলাম এখানে, নীলকি এই গ্রামটার নাম। নীলকি, এখানে আমরা এমবুশ পাতলাম। আর আমার পজিশন ছিল এই বট গাছ, এখানে একটা বট গাছ আছে, এই বট গাছের নিচে সাথে আরেকজন মুক্তিযোদ্ধা ছিল মুনির, ওর কাছে এলএমজি, আমার কাছে এসএমজি। আমরা এখানে, আমার পজিশন এখানে, আর বাকিগুলো সব এখানে। দিনের 11:30টার সময় ওরা হইচই করে করতে এরকম নৌকা লঞ্চ দিয়ে আসছিল, আর বারে বারে চিল্লাচ্ছিল মুক্তি কাহা গিয়া, মুক্তি কাহা গিয়া, মুক্তি কিদার হ্যায়, মুক্তি কিদার হ্যায়। আমরা শুনতে পাচ্ছিলাম ক্লিয়ার। তো নির্দিষ্ট জায়গায় আসার পরে এখানে ছিল নায়ব ইব্রাহিম, ওর কাছে ছিল রকেট লঞ্চার। প্রথম সিগন্যাল ছিল সেই রকেট লঞ্চার ফায়ার করলে বাকি সবাই একসাথে লঞ্চের উপর অ্যাটাক করবে। লঞ্চটা যখন আমাদের এখানে 200 মিটার, 200 এই রোড থেকে 200 মিটার দূরে থাকার সময় ইব্রাহিম রকেট লঞ্চার ফায়ার করলো প্রথম। তারপরে একে ধারতে সবাই 20 জন মিলে একসাথে এই লঞ্চের উপর ক্রমাগত ফায়ার করতে লাগলো। আমি তখনও ফায়ার ওপেন করিনি, কেন আমার দায়িত্ব ছিল পাকিস্তানের জন্য এখানে এসে ভিড়ে কোনো অবস্থায় রাস্তার পশ্চিম পাড়ে যেতে না পারে, কারণ পশ্চিম পাড়ে গেলে ওদেরকে আমরা আটকাতে পারবো না, ওরা তখন সেফ হয়ে যাবে, যেহেতু রাস্তাটা উঁচু নেই। যাক, প্রচন্ড গোলাগুলি শুরু হলো। আমরা দেখলাম অনেকে ওই লঞ্চের ডেকে যারা ছিল তারা বেশ পড়ে গেল, পানিতে পড়লো। তো ফায়ারিং তখন শেষ হয়ে, ফায়ারিং চলছিল রাতে 3টা 4টার মধ্যে। লঞ্চটা আস্তে আস্তে ধীরে বেড়ে যাক, আমাদের গুলিরিয়াতে হোক কিংবা বাতাসেই হোক, আস্তে আস্তে এটা পাড়ের দিকে চলে আসলো। এখন শুরু হলো আমার অ্যাকশন, আর আমার সাথে মুনির। তো ওরা যতবারই চেষ্টা করেছিল যে রাস্তা পার হবে, ততবারই আমরা ফায়ার করছিলাম। তো ওরা আবার ওই পাশে চলে গিয়ে লঞ্চের ফাড়ালে ওখানে বসে পড়ছিল যে কোনো রকম যান বাঁচাও। এভাবে 3:30 4টা পর্যন্ত আমরা মোটামুটি ভালোই ফায়ারিং করছিলাম। 4:30টার দিকে আমার মনির বললো, ভাই আমার কিন্তু এমুনিশন শেষ হওয়ার পথে, মাত্র একটা ম্যাগাজিন আছে। আর আমি বললাম আমারও একটা ম্যাগাজিন আছে। আর তাছাড়া ওইখানে তো আমরা এমন একটা আইসোলেটেড জায়গা, এখান থেকে কিন্তু সরাসরি ওই আমার মেন বরিশালে যাওয়া যেত না, পানির জন্য একটু ঘুরে যেতে হতো। এটা একটা আইসোলেটেড পজিশন ছিল। পরে মনির তার শেষ ম্যাগাজিনটা শেষ করলো, আমার কাছে তখন একটা ম্যাগাজিন আছে। মনির আমাকে বললো যে একটু এখন কি করবো, আমি তুমি উইথড্র করো, আমি যতটুকু পারি কাভার করবো। তো মনির আস্তে আস্তে একটু উঠে, আই ডোন্ট নো কেন সে এতক্ষণ সুন্দর ফায়ার করছিল, এত সুন্দরভাবে সামলাচ্ছিল, যাওয়ার মুহূর্তে কেন যে সে মাথা উঠালো এটা আমিও বুঝলাম না। সে মাথা উঠিয়ে শুধু দেখতে গেল যে পাকিস্তান পজিশন কোথায়, শুধু একটা আওয়াজ ছিল ঠাস, মনির ওখানেই পড়ে গেল। সম্ভবত ওদের স্নাইপার ওই পজিশনটাকে ইয়ারমার্ক করে রেখেছিল আর কি। যাক, মনির ওখানে পড়ে যাওয়ার পরে আমি তো ব্ল্যাঙ্ক,
প্রথম প্রথম 5 মিনিট আমি বুঝতেই পারছিলাম হোয়াট টু ডু, কি করবো। তারপরে যখন আমার সম্বিত ফিরে পেলাম তখন পাকিস্তান বুঝে গেছে যে আমাদের দুর্বলতারা কোথায়, কারণ এলএমজি ফায়ার নাই, স্টপ। ওরা বৃষ্টির মতো আমার উপর ফায়ার শুরু করলো, আমি মাথা উঠাতেই পারছিলাম না, এখন যাবো কি। আমি তখন ধরে নিয়েছিলাম যে হয়তো আমি মনিরের মধ্যে চলে যাবো। তারপরে আমি আমার ওই তখনই দেখছিলাম ওরা ক্রোল করে রাস্তার উপরে কয়েকজন উঠে এসছে, উঠে এসে এই পাশে চলে আসবে। তো আমার কাছে একটা ম্যাগাজিন ছিল, আমি ওই ম্যাগাজিন পুরোটা খালি করলাম। ওরা আবার ওই পাশে চলে যাওয়ার পরে আমি কি করলাম, সামনে যে ডোবা ছিল পাশে, ওই রাস্তা উঁচু করার জন্য মাটি কেটে যে ডোবা করেছিল ওইটার মধ্যে ঝাম দিয়ে পড়লো। ওই জাম করে সেই কচুরিপানা দিয়ে সাথে সাথে তারপরে মেইন বুড়িতে চলে আসলাম। এসে ওখানে ওদেরকে বললাম ঘটনা, এই ঘটনা, কিছু করার ছিল না। পাকিস্তানের তখন রাস্তার ওই পাশে চলে আসছে, তারা সেই পজিশনে চলে গেল। এই সারা রাত ওদের সাথে টুকটাক টুকটাক ফায়ার করা হলো। পরদিন সকাল 9টা 9:30টার দিকে একটা গানবোট, আরো 2টা লঞ্চ, মর্টার আর মেশিন গান দিয়ে ফায়ার করতে 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 এখানে আসলো। এসে ওই লঞ্চটাকে, আর বাকি ওদের কি কয়জন মারা গেছে কয়জন ইনজুরি ওই জন্য, কারণ আমরা গোনার মতো অবস্থা ছিল না, বাট বেশ কয়েকজন গিয়েছে এটা বোঝা যাচ্ছিল। ওইটা নিয়ে চলে গেল। আমি আর দেরি করিনি, তৎক্ষণাৎ তারা 2জন নিয়ে আমরা দৌড়ে আসলাম মনিকে দেখার জন্য। এসে যে বিভৎস একটা দৃশ্য দেখলাম, এটা মানে এখনো আমি শুধু উঠি। আমি এসে দেখলাম যে মনিরের চোখ দুটো উঠকানো, মুখ নাক মাথা চেপলানো, শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে বুলেট কিংবা ব্যানটের জায়গা। সরি করলাম বাস, ওখানেই মনিরকে দাপড় দিলাম। ওই বটগাছের নিচে এখনো শেষ হয়ে আছে। ওখানে মনির এখনো আছে, কেউ দিয়ে কেউ ওই রাস্তা দিয়ে যান। বাতাকান্দি বাজার থেকে কিছু দূর গেলেই পঞ্চবটি, ওই জায়গাটার নাম পঞ্চবটি। ওই পঞ্চবটি বটগাছের নিচে মনিরের খবর এখনো আছে। সেটা ছিল আমাদের সাকসেসফুল একটা অ্যাম্বুশ। আর শেষটা ছিল 15 ডিসেম্বর। হঠাৎ করে আমরা খবর পেলাম যে পাকিস্তান আর্মির একটা বিরাট দল বাঞ্ছারামপুরে, যেখানে আছে আপনার এই বাঞ্ছারামপুর থেকে ওরা আমাদের এলাকায় ঢুকছে। ওরা সম্ভবত ঢাকার দিকে যাওয়ার চিন্তা করছে। খবর পেয়ে আমরা এই ঘাগটিয়া এসে ওদেরকে বাধা দিলাম। বাধা দেওয়ার পরে ওরা এখানে একটা পাকা মসজিদ ছিল এবং আশেপাশে একটা ভালো বাড়ি ছিল। ওই বাড়িগুলো পুরে এই মসজিদের ভিতরে ওদের ডিফেন্স নিয়ে বসে রইল। তো আমরা চারিদিকে ঘেরাও করলাম। আমরা হোমনাথ মুক্তিযোদ্ধা, ওইদিকে বাঞ্ছারামপুরের মুক্তিযোদ্ধা, ওরাও আসলো। 2 ঘরের মধ্যে রেখে দিলাম। আমরা কাছে যেতে পারছি না, কারণ ওরা স্ট্রং ডিফেন্স, ওদের হেভি ফায়ার পাওয়ার। ওই ফায়ার পাওয়ার সাথে আমাদের এই ছোটখাটো কাছে দিয়ে আমরা ওদের কাজে যেতে পারছিলাম না। 15 তারিখ গেল, 16 তারিখ গেল। 16 তারিখে আমরা রেডিও শুনতে পাচ্ছিলাম দেশ নাকি স্বাধীন হচ্ছে। কোথায় স্বাধীন? আমরা যুদ্ধই করছি। 17 তারিখে পরে আমরা ক্যান্টনমেন্ট, ময়নামতি ক্যান্টনমেন্টে লোক পাঠালাম যে ভাই এখানে ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি আছে। ওরা প্রথম বিশ্বাসই করেনি। পরে যাক 3 জন পাঠালো, রেকি করে আসো তো সত্যি কিনা। ওরা এসে সাদা ফ্ল্যাগ নিয়ে যে কাছে যেতে ছিল ওদের ফ্ল্যাগ ফায়ার করছে। যখন ফায়ার করলো ওরা বলছে না ভেরি খতরনাক খতরনাক করে সে চলে গেল আবার ইয়েতে ময়নামতি। এরপর দিন 18 তারিখে, সরি হ্যাঁ নাকি 16, 18, 19 তারিখে ওরা আসলো। 19 তারিখে, হ্যাঁ 19 তারিখের দিকে আবার একটা দল পাঠালো যে ওদেরকে বুঝিয়ে আনার জন্য যেন সারেন্ডার করে। তোরা বলছে না আমরা সারেন্ডার নেই করেগা জব, মানে ওই কারণে। পরে 22 তারিখে আসলো উইথ ট্যাঙ্ক, অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। ওই আমি প্রথম দেখলাম, তখন আমরাও অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক দেখিনি যে পানি দিয়ে সাঁতরে ট্যাঙ্ক আসতেছে। তো 3টা অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক, শিখ রেজিমেন্ট আর 2জন পাকিস্তানি ওরা অফিসার যারা সারেন্ডার করেছিল ওদেরকে সাথে নিয়ে এসেছিল। ওই পাকিস্তানি অফিসার গুলো এসে যখন ভ্যান মাইকে বললো যে হ্যাঁ এবার সারেন্ডার করো, তো ওদের একটাই শর্ত, মুক্তি হটাও। মুক্তি না হটালে ওরা সারেন্ডার করবে না। পরে আমাদেরকে রিকোয়েস্ট করলো যে ভাই তোমরা না গেলে ওরা সারেন্ডার করবে না। পরে আমরা 1-1.5 কিলোমিটার দূরে চলে গেলাম, ওরা সারেন্ডার করলো, ওদেরকে নিয়ে চলে গেল। আমাদের যুদ্ধ শেষ হলো। 23 তারিখে আমরা স্বাধীন হলাম হোমনা।
25 তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে অস্ত্র জমা দিয়ে আবার সেই আগের লাইফে ফিরে আসলাম। এই আমার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা। ধন্যবাদ শোনার জন্য। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। আমরা এখানে হিস্ট্রি ইজ বিং টোল্ড লাইভ, একদম আপনি লাইভে আমাদেরকে সেই আজ থেকে 50 বছর আগে সেই যুদ্ধের গল্পটা শোনাবেন, এবং এটা নিঃসন্দেহে খুবই হার্ট টাচিং ছিল। সবচেয়ে ইয়ে লাগলো যে আপনি আপনার শুরুটা যে আটার রুটি আর আখের গুড় তা দিয়ে আপনি নিয়ে চলে গেলেন, এবং আপনি ম্যাপিং এর মাধ্যমে যেভাবে জিওগ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আপনি দেখালেন, খুবই ওয়েল অর্গানাইজড এবং অত্যন্ত গোছালো পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা আলোচনা ছিল। এত সুন্দরভাবে আপনার যুদ্ধের গল্পটা আমাদের কাছে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আমরা প্রশ্নোত্তর পর্বে আপনার মুখ থেকে আরো কিছু কথা শুনতে চাই। তো এই পর্যায়ে কথা বলতে পারি? যে অবশ্যই। অপূর্ব বর্ণনা, বিশেষ করে এই মুনিরের এই যে মৃত্যুটা, সেটা খুবই মর্মস্পর্শী। কত বয়স এদের? হ্যাঁ, কত বয়স এদের? 17-18 বছর বয়স। হ্যাঁ, এই তো আমাদের বয়সী ছেলে, আমাদের ছেলে। দুঃখজনক কি জানো, ও ছিল ঘরে সৎ মা, ও কিন্তু বাইরে থেকে বিতাড়িত ছিল বাড়ি থেকে। এই ছেলেটা ঘুরে বেড়ে বাইরে খেয়ে দিত। পরে আমাদের সাথে যোগ দেওয়ার পরে কিন্তু স্থানীয়, সে ইন্ডিয়া থেকে ট্রেনিং করেনি, ওখান থেকে ট্রেনিং করে সে এলএমজি নিয়ে সবসময় যুদ্ধে সবার আগে সে থাকে। সেই ছেলেটা চলে গেল। এবং আরো দুঃখজনক কি, এইবার মুক্তিযুদ্ধের লিস্টে তার নাম পেলাম না আমি হুমনা থানায়। হ্যাঁ, এগুলো আছে অনেক। তো দেখো, পাকিস্তানি আর্মির বর্বরতা। একটা মানুষ যুদ্ধে, সেও সৈনিক, যুদ্ধে সে শহীদ হয়েছে, কিন্তু তারপরেও তার শরীরের উপরে কি ধরনের বর্বরতা করে, মানে একজন মৃত মানুষকে কিভাবে তারা এটা করলো, আশ্চর্য, মানে মর্মান্তিক। মানে এখানে আসলে ওরা যুদ্ধটা খুব একটা উল্লাস করেছে আর কি, আমাদের লাশগুলো নিয়ে ওদের কাছে একটা উল্লাস ছিল, এক একটা লাশ যেন ওদের কাছে এক একটা উল্লাস ছিল। একজন এখানে এই প্রসঙ্গে একটু জানতে চাইছি যে আপনার বয়সটা তখন, যে অবশ্য জানতে পেরেছি আমি তখন মেট্রিক পাস করেছি, পাস করে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়নি, এর মধ্যে তো যুদ্ধ শুরু হয়ে গেল বা যুদ্ধ চলে গেলাম। এতে 17 বছর 18 হবে, এরকমই হবে। মাত্র 17-18 বছর বয়সে এত বড় একটা বীরত্বগাথা একটা যুদ্ধে অংশগ্রহণ এবং এভাবে সাফল্য অর্জন, অসাধারণ। হোমনার মানুষ থেকে শুরু করে সারা বাংলার মানুষ আপনাদেরকে পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট, এবং আমরা মনে করি আপনাদেরকে যথাযোগ্য মূল্যায়নটা পর্যাপ্ত হয়নি, আপনার মূল্যায়ন প্রত্যাশা করেননি, কিন্তু আরো অনেক কিছু হওয়া দরকার ছিল। আমাদের এটা আসলে আমাদের জন্য অপরাধ বোধ কাজ করে আমাদের মধ্যে। কিছু না, মুক্তিযুদ্ধে যারা জয়েন করেছে তা কি কেউ আমরা কি কিছু চাওয়ার আশায় পাওয়ার আশায় করিনি কখনো, কিন্তু করতে হবে, করে গেছিল দেশের জন্য। দ্যাটস অল। খুশি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু স্যার আমাদের চাওয়া আছে, আমাদের আশা আছে, পাওয়ার আশা আছে। আমরা ওই পর্বে যাব। আমরা মুক্তিযোদ্ধাদেরকে হারাতে চাই না। মুক্তিযোদ্ধাদের যেই তাদের যে অর্জন এবং তাদের যে মেধা, তাদের যে দক্ষতা যোগ্যতা, সেগুলো থেকে নির্যাস নিয়ে নিজেদেরকে তৈরি করতে চাই। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্বে। এ পর্যায়ে আমরা আলোচনা শুনবো আমাদের আরেকজন বিজ্ঞ আলোচকের। আমাদের সাথে যুক্ত আছেন 1971 সালে বাংলাদেশ লিবারেশন ফোর্স, যেটা বিএলএফ বা মুজিব বাহিনী, ওটার একজন সদস্য, গর্বিত সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব জাহাঙ্গীর আলম স্যার। আমি এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করছি জনাব জাহাঙ্গীর আলম স্যারকে তার মূল্যবান আলোচনা উপস্থাপন করবার জন্য। স্যারের আলোচনার পরেই আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? ডেফিনেটলি। জি স্যার, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ এই ফোরামে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে আমার বন্ধু কর্নেল মাহমুদকে, যে উনি ডেকে
মোটামুটি বলে দিলেন ওই সময় এটা বলবা, যা জানো। আমি ঠিক আছে বলবো। আমি সত্যিকার ভাবে ওই আমরা দুই ভাই এক ক্লাসে পড়তাম। বাবা ছিলেন সরকারি কর্মচারী, তো যেহেতু এক সেট বই কেনা লাগবে, দুই সেট কেনা দরকার নাই, এই জন্য আমাকে প্রমোট করে দিয়েছিলেন। এই জন্য আমি 1969 সনে এসএসসি পাশ করি, আর 71 সনে 71-এ আমি পার্ট 1 পাশ করি চাঁদপুর কলেজ থেকে। তখন আমার বাবা সরকারি কর্মচারী, কিন্তু বাড়িতে চলে এসেছি আমরা, বাবা থাকতেন। বাবাও রিটায়ার করেন, আমার বাবাও রিটায়ার করেন 1970 সনেই। আর উনি চাকরিতে জয়েন করেননি সত্যিকার ভাবে, আমাদেরকে দেখভাল করার জন্যই। আমি 1970 সনে পার্ট 1 করার পরে পার্ট 2 যখন পরীক্ষা দেব, এর আগে অসহযোগ আন্দোলন শুরু হয়। 7ই মার্চের বঙ্গবন্ধুর সে ভাষণ, মোটামুটি ওই ভাষণই বলে দিয়েছিলেন কার কি কর্তব্য, কি কি করতে হবে। উনি যদি হুকুম দিবার নাও পারেন, ওনার সেই বিখ্যাত কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, ফরিদপুরের ল্যাঙ্গুয়েজে মানুষ ধরে নিয়েছিল যে সত্যিকার ভাবে পাকিস্তানিদের কাছ থেকে কোনো কিছু আশা করা দুরাশা। আমাদের পথ আমাদের করে নিতে হবে। একই রকম হাজীগঞ্জ, আমরা চাঁদপুর কলেজের আমরা ছাত্ররা, হাজীগঞ্জ যারা ছিল স্কুলের স্পেশালি 10-11 ছাত্ররা, আমরা সবাই মিলে খুঁজতে লাগলাম। এখন যেমন মেজর কর্নেল এত পাওয়া যায়, তখন একজন হাবিলদার পাওয়া খুব কষ্টকর ছিল। বহু কষ্টে হাবিলদার ফজলু নামে একজনকে পাওয়া গেল। হাবিলদার ফজলুকে হাতে পায়ে ধরে যে একটু শিখাই দেন না আপনি ভাইয়া। তারপরে আমাদের বড় ভাই, বড় যারা ছিলেন, আমার ইমিডিয়েটলি বড় ভাইও ছিলেন, উনি মোগলরান জুট মিলে কাজ করতেন, উনি চলে আসেন। আমরা ফজলু ওই আমাদেরকে সবজি বাগানের সবজি মার্কেটের বড় একটা শেডে, যেখানে সবজি, ওখানে অল্প স্বল্প 303 দেখাতো, 36 HE হ্যান্ড গ্রেনেড নিচে খুলে দেখাতো, এই .22 ক্যাপ দিয়ে এইভাবে তোরা এই ঢুকাবি, চার্জটা ঢুকাবি, ইত্যাদি ইত্যাদি। এই ছোটখাটো ট্রেনিং নিয়ে আমরা যখন 25শে মার্চ পার হলো, দেখলাম ঢাকা থেকে অজস্র লোক পায়ে হেঁটে, আমাদের আত্মীয় স্বজন যে যার দিকে যাচ্ছে। মানে আমাদের কুমিল্লার যারা, তারা আমাদের ওই বাড়ির ওই দিক দিয়ে যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজন অনেকে আমাদের বাড়িতে জায়গায় দিলাম। আমরা আপন মামা, তাদের বাড়ি 14 গ্রাম, তা এসে থাকলেন আমাদের বাড়িতে এবং বর্ণনা করলেন কি কি হলো। এর মধ্যে আমার বড় ভাইও আসলেন, উনিও বর্ণনা করলেন ঢাকায় পাকিস্তানি আর্মির বর্বরতা, কিভাবে সাধারণ মানুষের উপর গুলি বর্ষণ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন এলাকায়। তখন আমাদের মোটামুটি ঠিক হয়ে গেল যে আমরা প্রতিরোধ করব যতটুকু যে যেখানে পারি। এর মধ্যে 25শে মার্চের পরে আমরা, আমাদের বড় ভাইরা ঠিক করলেন যে আমরা প্রতিরোধ কিভাবে করব। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে যদি পাকিস্তান আর্মি আসে, চাঁদপুর তখন উপজেলা মহকুমা শহর, এবং চাঁদপুর বড় একটা বিজনেস এলাকা, খুব বড় বিজনেস এলাকা। চাঁদপুরে আসবে, কারণ চাঁদপুর থেকে লিঙ্ক আপ করা যায় নদীপথে ফরিদপুর এবং অন্যান্য এলাকা প্লাস ঢাকা এলাকা। তখন সড়ক পথের দিদান ইস্ট পাকিস্তানের যোগাযোগটা খুব কম ছিল, নদীপথটা ছিল প্রধান, এবং স্টিমার এবং অন্যান্য সার্ভিস গুলা দিদান ইস্ট পাকিস্তানে খুব ভালোই ছিল। যাই হোক, আমরা হাজীগঞ্জ বাজারের পূর্ব দিকে ডাকাতিয়া নদীর শাখা, সেখানে আমরা, আমি, তারপরে ছাত্রলীগের তখন সভাপতি ছিল হাসান ইমাম, শফিকুল ইসলাম আরেকজন মুক্তিযোদ্ধা, আমার বন্ধু একজন আছেন হারুন, তারপরে নয়ন, এরা মিলে আমরা রাস্তা কাটলাম। আমাদের উর্বর মস্তিষ্কের তখন বুঝেন বিবেচনা করতে হবে, আমাকে তখন ইন্টারমিডিয়েট ছাত্র, গ্রামের ছাত্র, যার মিলিটারি নলেজ বলতে আমাদের মোটামুটি নাই বললেই চলে, খাকি পোশাক দেখলে দৌড়াই, ওইরকম অবস্থা। তা আমরা একটা ট্রেন্স করে, আমাদের তখন হাবলদার ফজলু ভাইও দেখালো যে এভাবে করো, এভাবে করলাম টললাম। তারপরে বললো যে পাকিস্তান আর্মি যখন আসবে এই গর্ততে ঠাস করে পড়ে যাবে, তোরা দূরে থাকবি। আর তখন রাইফেল, একটা রাইফেলের সাথে 2-3 জন লোক, রাইফেল মানে হলো 303 রাইফেল, এটার সাথে 2-3 জন, কারণ কোনো ওয়েপন টোয়েপন এরকম নাই। একজনের উদ্ভট মস্তিষ্কে বললো হ্যাঁ তীর বললাম নিয়েও আসো। তারপরে পশ্চিম দিকের হাজীগঞ্জ বাজারের পশ্চিম দিকেও আরেকটা এরকম নদী খাল আছে, যে খালটা ডাকাতিয়ার সাথে, মানে হাজীগঞ্জ বাজার পশ্চিম দিক দিয়ে ডাকাতিয়া নদী যেটা চলে গেছে সরা মেঘনাতে মিলেছে চাঁদপুরের কাছে,
ওইখানে আরেকটা নদী, তো ওই দুই দিকে আমরা গর্ত করলাম পাকিস্তান আর্মিকে বাধা দেওয়ার জন্য। ঠিক এপ্রিলের মাঝামাঝি সময়, এক্সাক্ট আমার ডেট মনে নাই, পাকিস্তান আর্মি আসলো, হাজীগঞ্জের বাজার দিকে আসলো। আমরাও তৈরি, আমার ভাইরাও তৈরি, আমার চেয়ে আরো বোকা আছে লোকজন। কয়েকজন আবার এই যে ব্রিজের নিচে চলে গেছে। কেন চলে গেছে? উপর থেকে আমরা যদি গুলি করি, যদি আমার ভাইরা গুলি করে, তাহলে পাকিস্তান আর্মির লরি টরি বা জিপ টিপ গুলা নিচে পড়ে যাবে, নিচে তারা গুলি করবে। ও অনেকের আবার হাতে পাখি শিকারের বন্দুক, ওটাও নিয়ে আসছে। তো একটু আগে বলি, স্টাফ কলেজ আমি করি, ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজে আমি যাই ছাত্র হিসেবে 89 সনে। তখন একটা আমাদেরকে বলা হলো 5 মিনিট, আমাদের তখন ব্রিগেডের উল্নো ছিলেন। তখন আমি একটা এই গল্পটা বলেছিলাম যে মানুষের র কারেজ কতটুকু হতে পারে, এবং যতই আমরা মিলিটারি ট্যাকটিক্স এবং মিলিটারি ওয়েপনের সম্পর্কে আমাদের যতই ধারণা হয়, হয়তো বা আমরা তত আস্তে আস্তে সাবধান হয়ে যাই, অথবা আমি বলেছিলাম তখন ইয়াং ছিলাম, কাওয়ার্ড হয়ে যাই বলেছিলাম আর কি, এটা একটু বেশি হয়ে গেছে। এনিওয়ে, তখন আমরা ওইখানে বাধা দিতে যাই। যাই হোক, পাকিস্তান আর্মির সামনে প্রথম যে বেটা মারা গেল, সে পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে বাজারের মাঝখান থেকে হঠাৎ করে উঠলো। পাকিস্তান আর্মি তো গুলিগোলা করতেছে, তাকেই প্রথম মারলো। আমরা দেখলাম গাড়ি আসলো, কি জানি একটা বিছালো গর্তের উপরে, আমাদের করা গর্তের উপরে। এখন জানি এটা পিএসপি, মানে পারফোরেটেড স্টিল শেড, যেটার উপরে গাড়ি ঘোড়া সব চলে যেতে পারে। ওরা আরামসে চলে গেল গুলিগোলা করে, ধুমধাম করে। আমরা হত বিহম্বের মতো তাকিয়ে রইলাম। আমরা যেরকম পাশে দোতলা একটা বিল্ডিং এর উপরে যারা যাচ্ছিল তারা ছিলাম, আর আমাদের বন্ধু আরো যারা, ওই বললাম না র কারে চলা, যারা ঠিক নদীর পারে ব্রিজের নিচে ছিল, তারা নিচেই রইল। এনিওয়ে, পাকিস্তান আর্মি চলে গেল, আমরা বাধা আর ওরকম দিতে পারলাম না। এরপরে পাকিস্তান আর্মি চাঁদপুর পর্যন্ত চলে গেল, ফেরত এসে রাজাঘাট টাজাঘাট ইত্যাদি সৃষ্টি করলো। আমি প্রথম দিকে চলে যাব, বন্ধু বান্ধবরা যাচ্ছে এখন ইন্ডিয়া। আমার ভাই এসে বলল, আমার বড় ভাই, সেকেন্ড, আমরা 4 ভাই, উনি দ্বিতীয় ছিলেন। কিছুদিন আগে উনি মারা গেছেন, অবশ্য লিভার ক্যান্সারে মারা গেছেন। ফরিদুল ইসলাম ওনার নাম। উনি বললেন আমি যাই, আমি আসলে তারপর তুই যাইস। তো মা বাবা বললো ঠিক আছে, 4 ভাইয়ের মধ্যে 2 ভাই চলে যাবা, 2 থাকো তুমি এখানে। আর আমার একটা বোন, 3 বোন, 3 বোনের একটা বিয়ে হয়েছে, আর 2টা ইয়াং বোন আছে। তো প্রথম ওই একবারে বাজারে, হাজীগঞ্জ বাজারের পরে আমাদের বাড়ি, 1/2 কিলোমিটার দূরে। সুতরাং ওদের যে কোনো এদিকে ওদের ডমিনেশন পেট্রোল টেট্রোল হলে আমরা দৌড়াতে হতো। তো এটা একটা বিরাট একটা বাজে জিনিস। এইগুলা যখন চলছিল, তখন আমাদের বিএলএফ বলল যে গ্রামে গ্রামে একটা একটা কমিটি হবে। আশ্চর্য তখন আমার লাগলো, আমি তখন ইয়াং, খুবই ইয়াং ছিলাম, ঠিক অতটুকু বলতে পারবো না যে কার থেকে এই অর্গানোগ্রামটা আসলো। প্রতিটা গ্রামে একটা করে কমিটি হলো, আমাকে বানানো হলো কাজিরগাঁও গ্রামের কমান্ডার। এবং এর মধ্যে একজন ডেপুটি কমান্ডার আছেন, একজন কোরিয়ার আছেন, একজন ইন্টেলিজেন্স অফিসার আছেন, অনেকগুলা পোস্ট আছে। আশ্চর্য, অর্গানোগ্রামটা এত ভালো। এই জন্য বলছি যে তখন বলা হলো যে আমাদের যে কোনো বাহিনী যে কোনো আক্রমণ করুক, তোমাদের এলাকা দিয়ে যখন আক্রমণ করবে, তখন তোমরা স্পটার হবা, সাহায্যকারী হবা, এবং তোমরা তখন বলবা আক্রমণটা হবে কিনা, এবং তোমরা নিশ্চিত করবা যে আক্রমণটা করে তোমরা আবার সেফ প্যাসেজ তোমরা শেল্টারের দিকে দিবা। এইভাবে আস্তে আস্তে আমার ভাই আসলেন, এই অগাস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি আসলেন। আমি যদিও বা বিএলএফ এ, হাস্যস্কর শোনাবে, আমার ভাই আবার এফএফ এ আসলেন। তো সুতরাং উনি ওনার কমান্ডার হাজীগঞ্জের থানা হারতেমারি এখন মারা গেছে, জীবিত আছেন এফএফ এর। আমার ভাই চলে গেছেন, মারা গেছেন মুজিবুর রহমান। আমি ওই 2 দলেরই যে কোনো অপারেশন, আমাদের কাজিরগাঁও গ্রামটার ফ্রন্টেজ খুব লম্বা, বেশ লম্বা, রেল লাইনের একবারে মুখোমুখি, আর প্রস্থে একটু কম। তো এইদিকে হাজীগঞ্জ ব্রিজের গোড়ায় একটা বড় একটা আক্রমণ হয়, ওই আক্রমণে ছিলাম। আর হাজীগঞ্জ থেকে
বলাখাল যাওয়ার পথে, মানে চাঁদপুর যাওয়ার পথে রেল লাইনে, আমরা রেল লাইনের পাশে, আর মেইন রোডটা ছিল আমাদের থেকে দক্ষিণে। তো সুতরাং হাজীগঞ্জ বাজারের মেইন রোডের দিকে আমরা ছিলাম না, আমরা ছিলাম রেল লাইনের দিকে। যত পাঞ্জাবি বা রাজাকার ছিল তাদেরকে অতিষ্ঠ করা, আক্রমণ করা, মাঝে মধ্যে গুলিগোলা করা, চলে আসা। গেরিলা হিসেবে সত্যিকার ভাবে বড় যুদ্ধ যদি আপনি যেভাবে বলেন রেগুলার আর্মি করেছে, ওগুলা ওগুলা আমরা করিনি। আমাদের আমাদের কাজে ছিল হিট অ্যান্ড রান। মোটামুটি মোটামুটি 2-3টা ব্রিজ উড়াই দেওয়া, যে রেলওয়ে ব্রিজ গুলা ছিল, এইগুলোতে অংশগ্রহণের খুব উজ্জ্বল স্মৃতি, গৌরব স্মৃতি। আর শেষ মুহূর্তে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদেরকে যেই ভদ্রলোক হাজীগঞ্জ বাজারের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে গর্ত করার জন্য, ট্রেঞ্চ করার জন্য আমরা যখন খাটছিলাম, তখন একজন ভদ্রলোক, তার চায়ের দোকানে ছিল পাকিস্তান টি স্টোর, এখন আমার মনে আছে, টি স্টল, নাম ছিল আলী আজম। আলী আজম ভাই আমাদেরকে 1 কাপ চা এবং একটা বিস্কিট খাইয়েছিলেন। আমরা যখন সব হাজীগঞ্জ বাজার থেকে চলে আসি, আলী আজম ভাই রয়ে গেছিলেন ওনার দোকান চালানোর জন্য। পাঞ্জাবি আর্মিরা ওনাকে হাজীগঞ্জে একটা জুট মিল ছিল, ছোট হামিদিয়া জুট মিল, ওইখানে নিয়ে যায়, পুড়িয়ে ওনাকে মেরে ফেলে। যে একটা চা, 1 কাপ চা আর একটা বিস্কিট খাইয়েছিল আমাদেরকে, সেই অপরাধে নির্মম ভাবে পাকিস্তানিরা তাকে হত্যা করে। এটা খুব দাগ কেটেছিল। আরেকটা হলো, আমি যে বলছিলাম মানে 2 ভাই এক ক্লাসে পড়তাম, আরেক 2 ভাই পড়তো, নাম ছিল শফিক এবং বাশার। তাদের 2 ভাই আমাদের চেয়েও, তাদের শরীর স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু তার বাবা বিজনেসম্যান ছিল, টাকা পয়সা বেশি ছিল হয়তো বা। 2 ভাইকে নিয়ে যায় পাঞ্জাবিরা তুলে একদিন হঠাৎ করে। ওই একটা ঘটনা এই জন্য বলবো যে ওই দিন আমাকে বলা হয়েছিল যে তুমি দেখে আসো বা জেনে আসো যে কি করে। আমি ওই দিন বলছিলাম আমি পারবো না যেতে। কারণ বর্বরতা কাকে বলে, এই 2 ভাইকে একসাথে নিয়ে বস্তায় ভরে, পরে শুনি হাজীগঞ্জ পূর্ব দিকে যে ডাকাতিয়া নদী, শাখা নদী, ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেয়। ওরা যতবার 2 ভাই পানির নিচ থেকে পা দিয়ে ধাক্কা দিয়ে উপরের দিকে নিঃশ্বাস নিতে উঠে, ততবার তাদেরকে ব্যানর চাষ করা হয়, এসিড ঢেলে দেওয়া হয়। আমার ক্লাসমেট এই 2 বন্ধু শফিক এবং বাশার, তাদের বাবা বোধহয় খুব সম্ভবত মুসলিম লীগও করতো। এইভাবে তাদেরকে মেরে ফেলা হয়। আর আমাদের এলাকাটা এমন ছিল, আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের জামে মসজিদ, হাজীগঞ্জ মসজিদটা কিন্তু খুব বড়, এবং ঢাকা থেকে ফ্লাইট গেলে হাজীগঞ্জ জামে মসজিদের মিনারকে ওরা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে যেত চিটং যাওয়ার পথে, ঢাকা থেকে চিটং যাওয়ার পথে। এই হাজীগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেব পুরো পরিবার নিয়ে কিন্তু যুদ্ধ করেছিলেন। উনি ডিফেক্ট করেছিলেন, পুরো মসজিদ থেকে চলে গিয়েছিলেন, এবং বিভিন্ন 9 মাসে বিভিন্ন জায়গায় আমাদেরকে উনি নামাজও পড়িয়েছেন অনেক সময়, যেহেতু একটা রমজান মাস, রমজান মাস পেয়েছিলাম আমরা, মুক্তিযুদ্ধের স্বরূপ ছিল। উনি আওয়ামী লীগের তখনকার চেয়ারম্যান ছিলেন লোকাল। এখন আমাদের থানাটা হয়ে গেছে ওটা শাহরাস্তি। উনি আমার আপন ফুফা, কামাল পাশা মজুমদারও একাই যুদ্ধ করেছেন, লড়ে গিয়েছেন। ওনার বাড়ি এমন পুড়িয়েছে, ওনার ঘাটলাটা ইটের, যেটা পুকুর পাড়ের ঘাটলা। আমি জীবনে বিশ্বাস করতাম না, না দেখলে, যে ঘাটলাটাও পুড়াতে পারে। মানে এত প্রতিহিংসা পরায়ণ ছিল পাকিস্তান আর্মি। তারপরে ছিলেন বিএম কলিমুল্লাহর একটা গ্রুপ। বিএম কলিমুল্লাহ ছিলেন অবশ্য বামপন্থী লোক, সুতরাং উনি, সাথে ছিল হাবলদার জহুরুল পাঠানের গ্রুপ। পরে হাবলদার জহুরুল পাঠান অনারারি ক্যাপ্টেন হয়েছেন। এতগুলা মুক্তিযোদ্ধা গ্রুপ ছিল হাজীগঞ্জ বাজারের। হাজীগঞ্জের ঠিক দক্ষিণ দিকে যেতে পানি বেষ্টিত ছিল, আর তোহা সাহেবও মাঝে মধ্যে আসতেন নোয়াখালী থেকে এদিকে। আর আমাদের শেষ অপারেশন, আর আমার আরেকটা কাজ ছিল, আমাদের এই দিক দিয়ে যারা ইন্ডিয়া মাঝখানে, মনে করেন মে জুন জুলাইয়ের দিকে যারা যেত, আমাদের MNA মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি ছিলেন হাসান হাফিজুর রহমান নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী। ওনার বইও ছিল রাষ্ট্রবিজ্ঞানের। তো উনি বয়স্ক ছিলেন, এই জন্য হয়তো উনি আমাদের দিকে এইদিকে নজর দিতে পারেননি। পাশের ছিলেন একজন MPA মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, আউয়াল সাহেব। তো আউয়াল সাহেব থেকে চিট না নিলে ইন্ডিয়াতে আবার অ্যাকসেপ্ট করবে না। তো আমার আবার দৌড়ে যেতে হতো আমাদের
স্পেসিফিক্যালি আমি এখান থেকে যেতাম যেহেতু কলেজে পড়তাম এবং ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ওনার কাছে যে বলতাম এটা এটা দেন এটা দেন ভাই, আমাদের আওয়ামী লীগের লোক অথবা ছাত্র দল অথবা ছাত্র ইউনিয়নের, তাকে চিটটা দেন যাতে ইন্ডিয়াতে প্রশিক্ষণ হয় ইত্যাদির জন্য। এই কাজটা করেছে। আর শেষ দিকে যখন দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ডিক্লেয়ার হয়ে গেছে অলরেডি, তখন বিভিন্ন দিকের সত্যিকার ভাবে ইনফরমেশন গ্যাপ এত ছিল, আমাদের মুজাফফরগঞ্জ পাকিস্তান ইন্ডিয়ান আর্মি এবং মুক্তিযোদ্ধারা ক্রস করে এসছে, তাও আমরা জেনেছি অনেক পরে। এনিওয়ে, আমাদের শেল্টার থেকে আমাদেরকে বলা হলো যে আমরা হাজীগঞ্জ বাজারের দিকে উঠবো। তখন ডিসেম্বরের 6-7 তারিখের দিকে আমরা হাতিয়ার নিয়ে সবাই তৈরি। আমার ভাইও বললো যে হ্যাঁ এই তারিখে আমরা উঠবো। তো প্রচন্ড গোলাগুলির মধ্যে দিয়ে আমরা এই প্রথম, আমরা এর আগে যতগুলা করেছি হিট এন্ড রানে, আমরা এক্স্যাক্টলি ওয়েপন কুড়াই নিয়ে আসি নাই অথবা ব্যানার চার্জ করি নাই যে ট্রেনসে পাকিস্তানিদের। এই প্রথম আমরা উঠি যাই। পাকিস্তান আর্মি অবশ্য ডাইহার্ট ছিল, ওই জায়গায় রাজাকারও কিছু ছিল, তারা উঠে নাই। রেলওয়ে ব্রিজের গোড়ায় রেল লাইন ধরে যেসব ডিফেন্স ছিল ওরা ট্রেনসে ছিল, ওদেরকে ওইখানে মারা হয়। পরে ওইখানে ওদেরকে মাটি দাফন টাফন ইত্যাদি করা হয়। দেওয়ার কেউ কেউ যারা অল্প স্বল্প জীবিত ছিল তারা পালাতে চেষ্টা করছেন, পালাতে পারে নাই। মানুষও খুব অতিষ্ঠ ছিল তাদের উপরে, সাধারণ মানুষও বুঝছে আপনারা গুলি না করলে দেন, আমাদেরকে দেন, আমরা তাদেরকে মারি। তো এই ঝামেলার মধ্যে মুক্তিযোদ্ধা একজন বিএলএফ এর ঠিক হাজীগঞ্জ রেল লাইন থেকে বাজারের দিকে যাওয়ার পথে একটা গ্রুপকে সে ধরে নিয়ে যাচ্ছিল, পাঞ্জাবি ছিল এখানে। তো কথা কাটাকাটির মধ্যে পাঞ্জাবিটা তার পিস্তল দিয়ে তাকে গুলি করে। মন খারাপের কথা হলো এই ছেলেটি ঠিক এত আন্দোলন করলো 9টা মাস, শেষ দিনে সে মারা গেল। এটা ছিল খুব খারাপ দিক। আর আমার ব্যক্তিগত একটা দুঃখ বোধ ছিল, এটা শুনলে আপনারা আমাকে কি বলবেন জানি না, একজন রাজাকারকে বাঁচানো আমার খুব দরকার ছিল। আমাদের গ্রামে এক বাবার এক ছেলে, নাম ছিল জয়নুল সাংঘাতিক ফর্সা, দেখতে একবারে বিদেশি টাইপ ছিল। জয়নুলকে জোর করে বাজারের লোকজন, শান্তি বাহিনীর লোকজন, না তোমার রাজাকারে জয়েন করতে হবে, বাবাকে চাপ দিয়ে জয়নুলকে নিয়ে যায়। জয়নুল একদিন আমাকে বলে, এই জাহাঙ্গীর তোমার পিছনে ব্যানার দেখা যায়, এটা লুকা রাখো। আমি বললাম কই ভাই, দেখা যায়? হ্যাঁ, জয়নুল এরকম ছিল। আরো একদিন বলেছে আজকে চলে যেও, কিন্তু আজকে তোমার এদিকে থাকো না, তোমরা আরো উত্তর দিকে মানে আরো ইন্টেরিয়ারের দিকে চলে যাও। আমি বললাম কেন ভাই, আজকে ঘেরা হবে, তোমাদের এই বাড়ি আর ওই বাড়ি। তো এই জন্য আমাদের বাড়ি সব চেক করা হয়েছে, আমরা অবশ্যই চলে গেছি। ওরা বাড়ি ঘরে খুঁজে টুজে যা যা পেয়েছে জিনিস নারকেল টারকেল। জয়নুল তো একজন রাজাকার হয়ে স্যাডলি আমার হাজীগঞ্জ বাজারে উঠতে উঠতে আমার দেরি হয়ে গেছে। আমার ভাই এসে উঠতে উঠতে আবার বলে যে তোমরা নিজেদের গ্রামটা আগে সিকিউর করো। জয়নালকে আর বাঁচানো যায়নি। অন্যান্য রাজাকারদের যেভাবে ডিসপোজ অফ করা হয়েছে, জয়নালকেও সেভাবে ডিসপোজ অফ করা হয়েছে হয়তোবা। এটা ছিল একটা দুঃখবোধ যে একটা কঠিন সময়ে যখন পাঞ্জাবিরা দৌড়াচ্ছে, আমরা যখন পালানোর পথ খুঁজতেছি, কারণ তখন তো এমন কোনো ওয়েপন ঘরে নাই যে ওয়েপন দিয়ে তাকে গুলি করা, অথবা একা তো কিছু করা যাবে না। সে সময় জয়নুল বললো যে তোমার তো ব্যানার দেখা যায় পিছনে, এটা লুকাও। এই হলো ছোটখাটো স্মৃতি মুক্তিযুদ্ধের সময়। হ্যাঁ, অনেক দুঃখবোধ আছে, যেটা আমার বন্ধু এর আগে বলেছিলেন। কামাল পাশা মজুমদার, যিনি পুলিশে চাকরি করতেন, আমার ফুফু বললাম, পরে আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগের চেয়ারম্যান হলেন 60s এর শেষ দিকে। কামাল পাশা মজুমদারের বড় ছেলেটার নাম ছিল শাহিনওয়াজ, সে ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট শাহরাস্তি থানা। সে মারা যায় পুলিশের এইসব আক্রমণে ইত্যাদিতে, এবং তার 4টে ছেলে মারা যায়। লাস্ট তার বংশের একটা ছেলে শুধু বাকি আছে। থ্যাংক গড আমার এক
পরিচিত আনসারে ছিলেন ডিজি, তাকে বলে এই ছেলেটাকে আমি একটা চাকরি দিতে পেরেছি। আমার মনে হয় যদি সফলতা থাকে মুক্তিযুদ্ধের, কামাল পাশা মজুমদার চেয়ারম্যান তখন, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত, তার বংশের শেষ একটা ছেলেকে একটা চাকরি দিতে পেরেছি, তাও আমি দেইনি, আনসারি ডিজি দিয়েছেন। এই হলো মুক্তিযোদ্ধাদের প্রাপ্তি, আপনারা যে বলেন আর কি। আমার বন্ধু যে আগে বলেছেন মুক্তিযুদ্ধে যোগদান করে কেউ তো কিছু পাওয়ার জন্য করেনি, তখন দায়িত্ব ছিল সেটা, যে দেশকে স্বাধীন করতে হবে। আর পাঞ্জাবির অত্যাচার, পাঞ্জাবি বলতে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার যদি কেউ না দেখেছে তাহলে তাকে বোঝানো যাবে না। শেষ একটা ঘটনা বলি, মতিন ভাই মারা যায়, আমাদের মতিন ভাই সম্মুখ যুদ্ধে মারা যায় রঘুনাথপুর থেকে। উনি এফএফ এ ছিলেন। মতিন ভাইকে হাজীগঞ্জ থানায় নিয়ে আসে রাজাকার কমান্ডার বাচ্চু। মতিন ভাইকে একটা জিপের পিছনে আটকানো হয় হাজীগঞ্জ বাজারের পূর্ব থেকে পশ্চিম দিকে। তাকে তার হাফ ডেড বডি টানা হয়, সমস্ত চামড়া নাকি তার উঠে গেছে বাজার এই পিচ করা রাস্তায়। মতিন ভাইয়ের মারা যাওয়ার পরও তার ডেড বডি টানা হয়েছে গাড়িতে করে, গাড়ির পিছনে রেখে। এবং সেই রাজাকারটার নাম ছিল, রাজাকার কমান্ডারের নাম ছিল বাচ্চু। সেই রাজাকার কমান্ডার কিন্তু হাজীগঞ্জে পরে ইলেকশনে এসে ইলেক্টেড হয়েছিল। মতিন ভাই মৃত্যু দৃশ্য থ্যাঙ্ক গড আমি দেখি নাই, আমি ওই জায়গায় ছিলাম না। বাট বাজারে তাকে টানে হেঁচড়া করা এবং তার ডেড বডিটা এইভাবে অসম্মান করা, একমাত্র যারা সত্যিকার ভাবে মানুষ না এবং কোন সোলজার না, তারাই পারে এগুলা করতে। মতিন ভাইয়ের ডেড বডির ছবিটা আমি রেখেছিলাম দেখানোর জন্য, আমি জানি না কোথায় রেখেছি, এখন যদি পাই খুঁজে তাহলে আমি আবার আপনাদেরকে দেখাবো ডেড বডি। আমার কাছে একটা ছবি পাঠিয়েছিলেন হাজীগঞ্জ থানা থেকে, স্যাডলি আমি পাচ্ছি না। এতটুকুই আমার মুক্তিযুদ্ধের স্মৃতি। এরপরে আমি সত্যিকার ভাবে হাজীগঞ্জে বেশি দিন থাকতে পারিনি, আমি আবার রিলিফ কমিটিতে চলে যাই। আমার বাবা দেখে যে একটা পিচ্চি ছেলে, তার পিছনে লোকজন মাথায় চাল ডাল নিয়ে ঘুরতেছে, আমাকে প্যাক করে আমার মাকে বলে এক্ষুনি এই ছেলেকে ঢাকা পাঠিয়ে দাও। আমাকে সত্যিকার ভাবে 72 মার্চ এপ্রিল দিকেই আমাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। আমি ঢাকা কলেজে বিএ ক্লাসে ভর্তি হই 72-তে। তারপরে বিএ পাস করার পরে এমএ ক্লাসে ভর্তি হই। আমি 74-76 ব্যাচে ছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। তারপরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে একটা সুযোগ আর্মিতে পাই, আর্মিতে যোগদান করি। এই হলো আমার লাইফ সত্যিকার ভাবে। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। কাজিরগাঁও গ্রামের কমান্ডার, কাজিরগাঁও গ্রামের কমান্ডার স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে স্যালুট। যে আপনি সত্যি মানে আমরা যেটা দেখলাম যে গেরিলা যোদ্ধাদের সম্বন্ধে ছোট ছোট কিছু বিষয় পড়ার সুযোগ হয়েছে। তো গেরিলা যোদ্ধাদের এই যে ছোট ছোট ওয়েপন দিয়ে বিশাল যুদ্ধ, তার একটা মানে ছোট ছোট কত যুদ্ধের গল্প আমরা আপনার কাছ থেকে অল্প সময়ে শুনতে পেলাম। বিশেষ করে ওই দুই ভাইকে হত্যা করার ঘটনা, তারপরে আপনি শেষে যে মতিন ভাইকে হত্যা করার ঘটনাটা বললেন, আমি এগুলো সব, তারপরে একজন রাজাকারের কথাটা বললেন। ওই কলিমুদ্দি দফাদার নামে একটা গল্প আমার ইন্টারমিডিয়েট লেভেলে ছিল, কলিমুদ্দি দফাদার একটা গল্প আমরা পড়তাম বইতে। তো ওই গল্পটার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। তো সবকিছু মিলে অসাধারণ একটা মানে হৃদয় মর্মস্পর্শী একটা গল্প আমরা শুনলাম আপনার কাছ থেকে। তো এই গোটা আলোচনার জন্য আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মেজর দিদার হোসেন স্যার। দিদার হোসেন স্যারকে দেখতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আফতাব, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, আমাদের সাথে আসার জন্য আপনাকে ধন্যবাদ। স্যার আমরা এতক্ষণ দুটো আলোচনা শুনলাম। আমাদের সাথে আলোচনা প্রথমে করেছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব কাদিরুজ্জামান স্যার, এবং তারপর আমরা এই মাত্রই শুনলাম ব্রিগেডিয়ার জেনারেল জনাব জাহাঙ্গীর আলম স্যারের আলোচনা। এ পর্যায়ে আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। তো
আমাদের যাদের প্রশ্ন আছে বা কোনো মতামত আছে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করলে আমরা প্রশ্নগুলো নিব। আমাদের দুজন আলোচক আছেন, যে কারো কাছেই প্রশ্ন করা যাবে। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবে। রিয়াজউদ্দিন বাদশা, হ্যাঁ রিয়াজউদ্দিন বাদশা, তোমার পরিচয়টা বলে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম, আমি রিয়াজউদ্দিন বাদশা, আমি একজন বিশ্ববিদ্যালয় ছাত্র। তো অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম আজকে। মানে এক কথায় বলবো, আমি একজন যুবক হিসেবে মানে এই ঘটনাগুলো শোনার পর আমার মানে আমি ওই সময় যদি থাকতাম মানে আমি কি করতাম, মানে ওই ডিসিশনটা এখনই নিচ্ছিলাম যে আমিও হয়তো বা এভাবে চলে যেতাম যুদ্ধে। কারণ এত মর্মস্পর্শী এবং এত সুন্দর সুন্দর ঘটনা, বীরত্বের ঘটনাগুলো শুনছিলাম, সত্যি মুগ্ধ হয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে, স্যার বললেন একটু আগে যে জয়নুল নামক একজন রাজাকারের ঘটনা বললেন, যিনি হচ্ছে গিয়ে তথ্য দিয়ে সহায়তা করতেন বা মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন। তো এরকম একটা বাস্তব যেটা, সেটা হচ্ছে আমার নানা ছিলেন, মানে আমার আম্মার মামা দুজন। তো একজন ছিলেন রাজাকারের সহকারী এবং অন্যজন মুক্তিযোদ্ধা। তো তিনি, তার যে ভাই যিনি এসে পাক বাহিনীর সহকারী ছিলেন, তিনি তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করতেন। আমি পরিচয়টা বলছি না, কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে, এজন্য বললাম না। তো আমি মানে এই ঘটনাগুলো জানি যে অনেকে হয়তো বা রাজাকারের ভেসে থাকতেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করে মুক্তি বাহিনীকে দিতেন, যেটা হতো আমরা ছোটবেলায় যে কলিমুদ্দি দফাদার নামক গল্পে পড়েছি এরকম ঘটনা। তো আমার হচ্ছে, আমি আমাদের তরুণ প্রজন্মের কাছে হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে গেলে বিভিন্ন বিষয় চলে আসে, যেটা হয়তো বা আমরা উত্তর পাই না। তো এরকম একটা টপিকস আমি একটু হচ্ছে সরাসরি উল্লেখ করতে চাই, আমি স্যারদের কাছ থেকে একটু বিশ্লেষণ চাই এই ব্যাপারটা সম্পর্কে। তো আমার হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে এমন ছিল যে ভারতের পক্ষ থেকে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধ সাহায্য দানের প্রতিশ্রুতি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও ঠিক কোন কারণে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ বহির্ভূত আরেকটি সামরিক সংগঠন গড়ে তোলা হয় তা স্পষ্ট নয়। এটি আসলে বিএলএফ বা মুজিব বাহিনী সম্পর্কে সম্ভবত বলা হয়েছে। তো এই বিষয়টা আমি একটু মানে স্যারদের কাছ থেকে একটু বিশ্লেষণ চাচ্ছি। ধন্যবাদ। জাহাঙ্গীরের জবাব ভালো দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনারা যারা প্রশ্ন করবেন প্লিজ বিবেচনা করবেন আমাদেরকে 1971 সন দিয়ে, বর্তমান দিয়ে না। আমি বর্তমানে 2টা মাস্টার্স করেছি, বুঝছেন, ইত্যাদি ইত্যাদি। কেউ পিএইচডি করেছেন, অনেকে মাহমুদ অনেক বই পুস্তক লিখেছেন। 1971 সালে কি ম্যাচুরিটি আমাদের ছিল বা কতটুকু আমরা জানতাম, আপনাকে একটা শুধু বলি। আমি সিগন্যাল সেট দেখেছি খুব সম্ভবত অক্টোবরের দিকে বা নভেম্বরের দিকে, ইন্ডিয়া থেকে আসার পরে আমার ভাই যখন ফেরত আসলেন শেল্টারে যায়, তখন দেখলাম সিগন্যাল সেট। এর আগে আমি কোনোদিন সিগন্যাল সেটও দেখি না, যে ওয়্যারলেসে কথা বলা যায় এক বাহিনী আরেক বাহিনীর সাথে। আমি কোনোদিন ইন্ডিয়ান আর্মি দেখিনি। আমি দেখেছি 7 তারিখে যেদিন স্বাধীন হয়, আমরা যখন বাজারে উঠি তখন দেখি ইন্ডিয়ান আর্মি যাচ্ছে। সুতরাং মুজিব বাহিনী যেটা গঠন করা হয়েছিল ভারতে, আপনারা জানেন 4 জন নেতা, যে 4 জনের ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, ইনাদেরকে নিয়ে ওটার প্রতিফলন কতটুকু হয়েছে আমি ঠিক জানি না। তবে মনে করেন আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনতাম, এখানেও বাংলাদেশের ভেতরেও তাদের মধ্যে যে খুব ভালো সম্পর্ক ছিল না তা না, আবার খুব হৃদ্যতা ছিল তাও বলা যাবে না। মুজিব বাহিনী এবং এফএফ এর মধ্যে তারা একসাথে কোনো যুদ্ধ করেছে বলে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল টার্গেট সিলেক্ট করতো, টার্গেটে যেয়ে ওরা, আসলে ডিসেম্বরের আগে পর্যন্ত আমরা যা ভিতরে ছিলাম তাহলে তো গেরিলা যুদ্ধই, সম্মুখ যুদ্ধ, অকুপেশন তো হয় না, এরকম যে পজিশন দখল করে বসে যাওয়া, এটা হয়নি। এক্স্যাক্টলি আমার পক্ষে বলা অসম্ভব হবে, অথবা খুব বেশি বলা হয়ে যাবে যে কেন গঠন করা হলো, সরকার কেন অ্যালাউ করলো। বর্তমান বই পুস্তক আপনারা পড়লে, স্পেশালি মূলধারা পড়লেও একটু আলোচনা দেখা যায়
যে কেন করা হয়েছিল, অথবা বাধ্য হয়ে অ্যাকসেপ্ট বা করা হয়েছিল কেন, জেনারেল ওসমানী কেন বলেছিলেন যে ওদেরকে আমার নিয়ন্ত্রণে দিয়ে দাও ইত্যাদি, যুদ্ধের সুবিধার জন্য। গ্রাউন্ড লেভেলে যদি আমার মতো একটা ইন্টারমিডিয়েট ছেলে পড়ে, এই ছেলের কাছে জিজ্ঞাসা করেন, আমাদের কাছে ওটা অজানা ছিল অথবা দুর্বোধ্য ছিল 71-এ। যতটুকু জানি এখন জানি, আপনারা যেমন জানেন, ওই সময় জানাটা ওইভাবে সম্ভব ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। এ ব্যাপারে শ্রদ্ধেয় কাদিরুজ্জামান স্যার, আপনি কিছু বলতে চান? না, আমার এই ব্যাপারে কোনো কিছু বলার নেই। এই ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। এরপরে হ্যান্ড রাইজ করছে সৌরভ শাইন। সৌরভ শাইন, তুমি তোমার প্রশ্নটা বলো। সৌরভ, সৌরভ শুনতে পাচ্ছ? সৌরভ মনে হয় চলে গেছে। না, আছে তো, হ্যান্ড রেজ করা দেখা যাচ্ছে। আচ্ছা সৌরভ, অন্য কারো, সৌরভ আছে, ওকে হ্যান্ড রেজ করে এখন দেখা যাচ্ছে। অন্য কারো কোনো প্রশ্ন এই মুহূর্তে? আফতাব ভাই, হ্যাঁ আমাদের মতো আফতাব ভাই, জি জি জি, প্লিজ। আমি মঞ্জু ভাই, আমি একটু জাস্ট একটা জিনিস, সিম্পল একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি ভাইদের সাথে। সেটা হলো গিয়া, এই যে অজানা কিছু তথ্য আমরা এখন জানতেছি নতুন করে, মাঝে মাঝে উঠে আসছে কিছু মুক্তিযোদ্ধার নামও এখনো মুক্তিযুদ্ধের লিস্টে আসেনি বা দেখা যায় না। তো এই নামগুলো আমাদের কাছে আসার জন্য আমরা কোন ধরনের প্রোঅ্যাক্টিভ কোনো মানে উদ্যোগ নিলে যে আমরা আরো বেশি কাছে যেতে পারি মুক্তিযোদ্ধাদের, যতজন মুক্তিযোদ্ধা ছিলেন তখনকার সাময়িক, যেভাবেই হোক তারা মুক্তিযুদ্ধের ইনফরমেশন হোক বা গেরিলা যুদ্ধ করে হোক অংশগ্রহণ করতেন। তো আমরা অজানা নামগুলোকে কিভাবে আমরা লিপিবদ্ধ করতে পারি, এই ব্যাপারে যদি আমাদের কোনো পরামর্শ দেন ভাইরা, তো এটার ব্যাপারে একটু যদি একটু বলেন। আপনি কি বুঝতে পারছেন? জি না, আমি কি একটা কথা বলতে পারি? জি জি, অবশ্যই। অনেক কিছু করা যায়। এটা খালি যে ওই মানে বেসামরিক মুক্তিযোদ্ধারা তাদের নামে মুক্তিযুদ্ধের লিস্টে নাই তা ঠিক না। সামরিক বাহিনীর প্রায় 35 জন অফিসার এবং প্রায় 2000 সৈনিকের নামও এই মুক্তিযুদ্ধের লিস্টে নাই। তো এখন যেটা করতে হবে, প্রত্যেকটা এলাকাতে আপনারা যা এলাকাতে আছেন, যারা মুক্তিযুদ্ধে ছিল তাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে যারা যারা মুক্তিযুদ্ধ করেছে প্রান্তিক লেভেলে তাদের নামগুনা আপনাদের এরিয়া থেকে জোগাড় করেন। জোগাড় করে মুক্তিযোদ্ধা সংসদের সাথে যোগাযোগ করেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন এবং মোবাইলটা একটু অফ করলে ভালো হয় মনে হয় সবাই। জি জি জি, যেটা বলছিলাম আছে, প্রত্যেকটা এলাকাতে আপনাদের নিজস্ব এলাকাতে, গ্রামে বা উপজেলায় বা যেখানে থাকেন সেখানে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে প্রান্তিক লেভেলে মুক্তিযুদ্ধের লিস্ট বানান। লিস্ট বানায় এটা ওই মুক্তিযুদ্ধ সংসদে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যোগাযোগ করে চেষ্টা করেন এদের নাম মুক্তিযুদ্ধের লিস্টে তোলা যায় কি যায় না, চেষ্টা করে দেখেন। ধন্যবাদ। আমরা এ ব্যাপারে আমরা একটা করতে পারি যে আমরা আমাদের মতো করে যতজন মুক্তিযোদ্ধাকে আমরা আমরা জানতে পারলাম যে ওনারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, তাদের একটা তালিকা আমরা করে তারপরে আমরা ওনাদেরকে সাবমিট করি, ওনারা সেটাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক, আমরা আমাদের এফোর্টটা দেই। এটা আমরা করতে পারি, খুবই ভালো। তাই, এক্স্যাক্টলি তাই। এবং আমরা অবশ্যই সেটা করবো, আমরা অবশ্যই। কাদেরুজ্জামান আর জাহাঙ্গীর কি বলো? ইনশাআল্লাহ।
এটাতে দোস্ত এই মুক্তিযুদ্ধের লিস্ট নিয়ে তো কম ঘোলা হয় নাই জল। এটাতে কতটুক সাকসেস হবে আই ডোন্ট নো, বাট চেষ্টা করে দেখা যেতে পারে। বাট আমার ধারণা আরো অনেক কিছু লাগবে আর কি। মুক্তিযুদ্ধের লিস্টের লাভ ঢুকাতে গেলে অনেক এসব ব্যাপার নিয়ে কথা না বলে তাহলে চেষ্টা করবো, উইল ট্রাই আওয়ার বেস্ট। এরপর প্রশ্ন সৌর, এখন তুমি আছো? সৌর, সৌর আছো? সৌর নাই, সৌর চলে গেছে। হ্যান্ড রেজ করে রাখছে, আচ্ছা অসুবিধা নেই। এখন প্রশ্ন করবে মীর সারওয়ার আলম ভাই। হ্যাঁ সারওয়ার আলম ভাই, আপনি পরিচয়টা দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ আপনাকে আনমিউট করতে হবে। জি হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম হচ্ছে মীর সারওয়ার আলম, আমি একটা প্রাইভেট স্কুলে জব করি। কাদিরুজ্জামান স্যারের কাছে আমার একটা বিষয় জানার ছিল। আপনারা যখন ওই ব্রিজের পুরাই অ্যাম্বুশ করেন এবং পাকিস্তানি বাহিনী ব্রিজটাকে ক্রস করে আসে, আসার পরে কি স্যার আপনাদের উপরে পাল্টা কোনো হামলা বা আক্রমণ করেছিল কিনা, এই বিষয়টা সম্পর্কে যদি স্যার একটু বলতেন। আরেকটা বিষয় হচ্ছে মনির নামে একজন ব্যক্তি ওখানে মারা গিয়েছিল, সে এখনো স্যার মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত হন নাই। স্যার আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা যে সে মুক্তিযুদ্ধ লিস্টেড হয় বা করার কোনো উদ্যোগ আপনারা স্যার নিয়েছিলেন কিনা, যেহেতু স্যার আপনার প্রত্যক্ষ দেখেছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রথম হলো যে ওরা অ্যাটাক করেছে কিনা না, ওরা পরদিন ওরা এসেছিল গানবোট এবং আরো 2টা লঞ্চ নিয়ে এসেছিল। ওরা লঞ্চ থেকে গানবোট থেকে প্রচন্ড মর্টার মেরেছিল, মেশিন গানের ফায়ার করেছিল। ওদের যে লঞ্চটা আমরা আটকে রেখেছিলাম ওটাকে ট্রেনে ওরা নিয়ে চলে গেছে, ওরা সরাসরি আর যায়নি। যেহেতু আমরা তখন পজিশনে ছিলাম, আমরা এলাকা ছাড়িনি, কারণ আমাদের ভয় ছিল আমরা যদি গ্রাম ছেড়ে চলে যাই ওরা গ্রামে গিয়ে অ্যাটাক করতে পারে, সেই জন্য আমরা গ্রামে তখনও ছিলাম। পাকিস্তান না যাওয়া পর্যন্ত আমরা গ্রাম ছাড়িনি। আর 2 নম্বরে আবার মনিরের ব্যাপারে আমি এই লেকচারে আসার আগে ওখানকার যে থানা কমান্ডার যে আছে এখন মোশাররফ ওর নাম, আমাদের অনেক জুনিয়র, আমি ওর কাছ থেকে জানতে চাইছিলাম যে স্যার লিস্টের নাম নেন। বললাম লিস্টের নাম নাই কেন? পয়সা এটা তো ভাতার যারা পেয়েছে তাদের লিস্ট, শহীদদের একটা লিস্ট নাকি বের হবে, ওখানে নাকি ওর নাম থাকবে, আমাকে তাই বললো। শহীদ মুক্তিযোদ্ধাদের লিস্ট যেটা বের হবে ওটা তো মনিরের নাম থাকবে, এইটুকু উনি আমাকে এনশিওর করেছে। ধন্যবাদ স্যার। সজল ভাই, আপনি কি উত্তর পেয়েছেন নাকি আর কিছু বলবেন? ঠিক আছে। আচ্ছা স্যার, এরপর যে একজন একটা প্রশ্ন আমাকে লিখিত আকারে পাঠিয়েছে যে আপনাদের দুজনের কাছেই, সেটা হচ্ছে যে আপনাদের ট্রেনিং যে হতো, ট্রেনিং এর ব্যবস্থাটা কিভাবে হতো বা আপনার ট্রেনিং গুলো কিভাবে পেতেন, এটা নিয়ে। ওটা আমার ট্রেনিং আমি বলতে পারি, এমপিনগর এটা ছিল পুরা ইন্ডিয়ান আর্মির মানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়ার জন্য ওরা একটা ক্যাম্প করেছিল এমপিনগর, ওইটার নাম। ওখানে ওই মুক্তিযোদ্ধারা যেহেতু বাংলাদেশ থেকে যায় যেত, ওরা ওই ইন্ডিয়ান আর্মি ট্রেনিং দিত। ওখানকার যে কমান্ডেন্ট ছিল হি ওয়াজ এ বাঙালি, কর্নেল মজুমদার। ওনার বাংলাদেশে চাঁদপুর ওনার বাড়ি ছিল, চাঁদপুরে, ইন্ডিয়ান আর্মির অবশ্যই কর্নেল মজুমদার। বাট উনি আমাদেরকে সাহস দিতেন যে তোমরা বাঙালির ইজ্জত রেখো, সব ভালো করে শিখে যাও, পাকিস্তানদের হারাতে হবে, বাস এনকারেজ করতো আর কি। তো ওখানে আমরা ওই ইন্ডিয়ান আর্মির কাছ থেকে ট্রেনিংটা নিয়েছি, ওরা সরাসরি আমাদের ট্রেনিং দিয়েছিল। মানে ইন্ডিয়ান আর্মির সাথে আপনাদের এই যে কমিউনিকেশনটা, মানে ওরা যে আপনাদেরকে প্রশিক্ষণ দিলে, এই কমিউনিকেশনটা কিভাবে করে? এটা কমিউনিকেশন করেছে আমাদের গভর্নমেন্ট, ওখানকার যে নিশ্চয় গভর্নমেন্ট লেভেল, ওটা অতটুকু তো আমরা চিন্তা করি না। আমাদের বলা হলো ওই ক্যাম্পে যাও, ট্রেনিং নেবে, কিভাবে অ্যাডজাস্ট করেছে। বাট আমাদের ক্যাম্পে একজনই আমি দেখেছিলাম, আসাম আব্দুর রব এসেছিলেন, আর কাউকে পাইনি। উনি একবার এসেছিলেন আমাদের ক্যাম্পে। আমরা যখন এমপিনগর ট্রেনিং করি তখন সম্ভবত প্রতিরক্ষা মন্ত্রী ছিল জগজীবন রাম, ইন্ডিয়ান। হেলিকপ্টারে করে আসাম আব্দুর রবকে নিয়ে আসছিল আমাদের সাথে কথা বলানোর জন্য। উনি এসে একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেল। এটা একটু জানিয়েছি।
তার মানে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে একটা অ্যাক্ট ছিল যে ওখানে ট্রেনিং করাতে হবে। থ্যাংক ইউ। এ বিষয়ে জাহাঙ্গীর আলম স্যার, স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই। একটা হলো অসহযোগ আন্দোলন যখন শুরু হয় 1 মার্চে ছিল পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশনটা বন্ধ করে দেওয়া হয়। এরপরেই তো 7 মার্চের বঙ্গবন্ধুর বক্তৃতা এবং তাজউদ্দিন আহমেদ সাহেবের সাইন করা প্রেস নোট বেরোলো যে কি কি করতে হবে কোথায় কোথায়। তখনই শুরু হয়ে গেল চাঁদপুর কলেজে প্রশিক্ষণ। চাঁদপুর কলেজটা ছাত্র ইউনিয়ন ইনফেস্টেড এবং একটু লেফটিস্ট পলিটিক্স এর বেশি লোক ছিল, ছাত্রছাত্রী ছিল। হাজীগঞ্জে একই অবস্থা, যেহেতু আমি চাঁদপুর কলেজের ছাত্র ছিলাম ক্লাস 12-এর, তখন হাজীগঞ্জে যারা ছিল হাজীগঞ্জের অল্প স্বল্প ওই যে বললাম আমাদের হাবালদার ফজলুকে ধরে একটু প্রশিক্ষণ একটু হলো, আর বাদ বাকি প্রশিক্ষণটা মোটামুটি হাতে কলমে বলতে পারেন। আর শেল্টারে আমার ভাই ইন্ডিয়া থেকে যারা আসলো তারা তখন বললো, মনে করেন আমি এসএলআর তখন জানতাম না, আমরা এসএলআরটা শিখেছি কিন্তু শেল্টারে। এসএমসি সাবমেশিন কার্বাইনটাও হাঁটা চলার সময় সবাই নিত মজা করে, যেহেতু এটা লাইট, কিন্তু এটার এফেক্টিভ রেঞ্জ খুব কম ছিল। যুদ্ধে সাধারণত যে কোনো অপারেশনে কেউ নিতে চাইতো না আবার, বিকজ এটার রেঞ্জ খুব কম ছিল, 75 ইয়ার্স 100 ইয়ার্স এর বেশি সাধারণত ইফেক্টিভ ছিল না। তো আমরা আবার ওইটা শিখেছি শেল্টারে। শেল্টার মানে এলাকার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা ছিল এমএনএ এমপিএ, প্রত্যেকটা মোটামুটি আমার থানায়, অন্যান্য থানায় আমি একই শুনেছি, একটা শেল্টার, ওইখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, মুক্তিযোদ্ধারা আসলে একটা থাকার জন্য বন্দোবস্ত করতেন। অনেক সময় এই জায়গাগুলো শিফট হয়েছে, অনেক সময় এই জায়গাগুলো একবার যে আবার ওই জায়গায় এসছে। মোটামুটি প্রত্যেকটা থানায় বিএলএফ এবং এফএফ এই দুইটা গ্রুপের থানা কমান্ডার দুইজনই ছিল। কিন্তু একটা থানায় কিন্তু বিএলএফ এরও থানা কমান্ডার ছিল, আবার এফএফ এরও থানা কমান্ডার ছিল। বিএলএফ ইন্ডিয়া থেকে মানে প্রশিক্ষণ নিয়ে এসছে এবং এলাকার ভিতরে আমরাও ছিলাম, আমরা মার্চ হয়ে গিয়েছি। আর এফএফরা এরকম বাইরে থেকে এসছে, ওরাও কিছু প্রশিক্ষণ দিয়ে কিছু কিছু আবার এলাকায় সংখ্যা বাড়িয়েছে, নাইলে এত কম সংখ্যা সত্যিকার ভাবে যুদ্ধ চলে না। সাধারণত শেল্টারে অথবা আমি যেটা বলি যেখানে অস্থায়ী ক্যাম্প যেখানে করেছিল মুক্তি বাহিনী, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রচুর, অনেককেই। আমি যেমন মনে করেন আমিও কতটুকুই জানি, আমি আরেকজনকে এরকম দিয়েছি। আমার ডেপুটি যে ছিল পশ্চিম কাজিরগাঁয়ের, আমার কাজিরগাঁয়ের দুই অংশ আমার ছিল, পূর্ব এবং পশ্চিম কাজিরগাঁও, ওকে দায়িত্ব ছিল আমার দেওয়ার। তো কেন এটা অনেকদিন পরে বানাসছে, ওকে আবার ওই যে মুক্তিযুদ্ধ ভাষার জন্য যে লিখতে হয়, ওর মধ্যে আবার ও বলছে আমি তো আপনার থেকে নিচ্ছি, আপনি সাইন করেন। আমি হ্যাঁ, আমি তোমাকে প্রশিক্ষণ দিয়েছিলাম। এরকম এইভাবে প্রশিক্ষণ নেওয়া হয়েছিল। আমাদের প্রশিক্ষণটা সত্যিকার ভাবে অত আধুনিক ছিল না, অত ইফেক্টিভ, অত সাংঘাতিক রকম মার্চ আপনার ইফেক্টিভ ছিল না বলতে আমি বলি। বাট র কারেজ ছিল, মানুষ জানতো জীবন দিয়ে হলো যুদ্ধ করতে হবে, এদেরকে তাড়াতে হবে, ওইটাই ছিল উদ্দেশ্য, এবং ওইটাতেই আমরা পার পেয়ে গেছি সোজা কথা। র কারেজ কিছু ভাবে নাই কেউ, কি হবে না হবে সামান্যতম কেউ ভাববে না। আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার জন্য না, যত আমার বড় ভাইকে দেখেছি, মনে করেন বলাখালের উপরে হঠাৎ করে একটা কাজ ছিল তার কাছে, আমি যে দেখি রেল লাইনের উপরে যে গাছ আছে, গাছটা হেলে পড়ছে ডালার উপরে, আমি বললাম এইখানে, কারণ চাঁদপুর থেকে ট্রেনটা আসতো, ট্রেনের মাথায় একটা খোলা বগি ছিল, একটা এলএমজি ফিট ছিল, এবং পাঞ্জাবিরা ওটার মধ্যে বসে থাকতো, এবং ওরা লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত টহল দিত দিনে 2 বা 3 বার। একজনকে ধরার জন্য আমার ভাই হি কুড স্টে অ্যাট লিস্ট 100 or 50 years away, কিন্তু গাছ হেলে পড়তেছে রেল লাইনের উপরে, ওর উপরে চড়ে বসছে। হি উড হ্যাভ বিন কিল্ড ওই দিনই। কিভাবে বেঁচেছে অতদিন আমি জানি না। ওই হলো এই একটা না, শয়ে শয়ে হাজার হাজারের মুক্তিযোদ্ধার এই কাহিনী শুনবেন। কিছু আজ মানে সামনে পিছনে কিছু না ভেবে তারা হাতিয়ার নিয়ে ঢুকে গেছে শত্রু ক্যাম্পের ভিতরে, কাজ করে চলে এসছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এরকম ঘটনা অজস্র। থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন একজন লিখে পাঠিয়েছে, সে জানতে চেয়েছে যে আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা করেছে যে আপনাদের কি এমন কোন অভিজ্ঞতা আপনাদের হয়েছে কিনা যে আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে বা আপনাদের যুদ্ধের সহযোদ্ধা
কিন্তু যুদ্ধ চলাকালে দীর্ঘ 9 মাসে কোনো না কোনো সময় সে নিষ্ক্রিয় হয়ে আপনাদের থেকে চলে গেছে। এরকম কোনো নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কোনো গল্প আপনাদের জানা আছে? এরকম কোনো ব্যাপার আছে? কোনো বিষয়? না, না, আমার জানা নেই, আমার এলাকায় না, কেউ যায়নি। আমরা যারা আসছে সবাই ছেড়ে কেউ যায়নি। পরে এটা তবে এটা পরে শাহজামান ডক্টর, পরে উনি পিএইচডি করেছেন, উনি জেনারেল মতিনের সাথে ছিলেন। তো উনি বলেছেন সিলেট সেক্টরে যখন যুদ্ধ করছিলেন, রেগুলার কোম্পানি গঠন করার জন্য পোলাপান নিয়ে এসছেন, ট্রেনিং করে যে অন্তত ডিফেন্সে থাকো, চা বাগানের ডিফেন্সে। তো ওইখান থেকে অনেক 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 ছিল, ডেজার্টার অনেক ছিল, ভেগে চলে গিয়েছিল অনেকে, এরকম হয়েছে। বাট আমাদের এলাকার মধ্যে, আমাদের মধ্যে এগুলা ছিল না, মানে সত্যিকার ভাবে আমরা যখন ভিতরে কাজ করি তখন এরকম হয়নি। ওই প্রশ্নটার মধ্যে সে আরেকটা অংশ দ্বিতীয় প্যারাতে লিখছে এরকম যে যারা এরকম যুদ্ধ এরকম থাকলো, এখন তো দেখা যাচ্ছে যে অনেক ব্যক্তি আপনাদের সামনে শহীদ হয়েছেন। তো এই যে মানুষ একের পর এক শহীদ হচ্ছে, পাকিস্তানিদের নিষ্ঠুর যে হত্যাযজ্ঞ, এইটা দেখার পরে আপনাদের সহযোদ্ধা যারা থাকতেন তাদের মনোভাব গুলো কেমন হতো? এখানে কি কোনো ধরনের কারোর মধ্যে একটু মন ভেঙে পড়া বা উৎসাহে কমতি আসা, এরকম কোনো কিছু কখন দেখতে পেতেন কিনা? বা নিজেদের মধ্যে, আপনাদের মধ্যে এই সিচুয়েশন গুলো আপনাদের মধ্যে কি আগ্রহ জাগাতে আরো বেশি, নাকি এক ধরনের জেদ আরো বেশি চাপে বসেছিল? তখন জেদটা আরো বেশি জেগেছিল যে পাকিস্তানিকে আরো মারতে হবে, যেভাবে পারি ওদের শেষ করতে হবে। কেউ অন্য চিন্তা করিনি আমরা যে মনিরকে মেরেছে, আমরা এটা প্রতিশোধ নেব, অন্য কিছু চিন্তা কেউ করেনি। তখন রিভেঞ্জ নেওয়ার জন্য আরো পাগল, বুঝেন তো? তখনকার রক্ত 17-18 বছরের, যে একজন মেরেছে 10 জন মারবো। ওদের নিষ্ঠুরতাই ওদের পতনের কারণ সৃষ্টি করছে, কোনো সন্দেহ নেই। অবশ্যই ওদের বর্বরতা সাধারণ মানুষ থেকে, সাধারণ মানুষরা ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মুক্তিযোদ্ধা হিসেবে তো মনে করেন আমরা একটা গ্রুপ আছি বাইরের, সাধারণ মানুষও ওদের বর্বরতা দেখে, ওদের প্রতিহিংসা দেখে, ওদের আচরণ দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল। বাংলাদেশের তখনকার ভিতরের আমি বলতে পারি 99% বলতে পারে ওদের কাছে। more than 99%। থ্যাংক ইউ স্যার। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আমরা আর 10 মিনিট সর্বোচ্চ আলোচনাটা চালাবো। তো আমাদের আরো একটা প্রশ্ন আসছে মনে হয়, সৌর শাহিন। সৌর, তুমি অনেকক্ষণ যাবতীয় হ্যান্ড রেজ করে আছো। হ্যাঁ সৌর, এখন তোমাকে শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। আমার এখানে নেটের প্রবলেম, আমি ক্যামেরাটা অফ করে রেখেছি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আজকের এই আলোচনা আসলে গা শিউরে ওঠার মতো অনেক ঘটনা শুনলাম। এটা সত্যি মানে মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে যে বিষয়টা এর আগে এটা হয়েছিল আমাদের এই প্রোগ্রামে, মুক্তিযোদ্ধাদের মুখ থেকে জীবন্ত গল্প, তো প্রতিটা গল্পই আলাদা এবং মানে বিচিত্র রকম, এবং হচ্ছে আমি নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। এই জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমরা সত্যি আপনাদের কাছে অনেক ঋণী, আপনাদের এই ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। আমরা আপনাদের এই শ্রম এবং রক্ত এবং ভালোবাসার কারণেই এই বাংলাদেশটা পেয়েছি। আর আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আলম স্যার, উনি যে বিষয়টা আলোচনা করেছেন যে মুজিব বাহিনী হিট এন্ড রান, এভাবে যুদ্ধ করার একটা পলিসি ছিল। তো এই বিষয়টার সাথে আমার একটা বিষয়, আমি একটা বই পড়েছিলাম, লক্ষ প্রাণের বিনিময়ে। এই বইটা লিখেছেন মেজর রফিকুল ইসলাম, 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন উনি। তো উনি ওনার বইতে একটা আলোচনা লিখেছিলেন এরকম ভাবে, কিছুটা মুজিব বাহিনীর সমালোচনা কিছুটা ফুটে উঠেছে সেখানে। সেটা এরকম যে মুজিব বাহিনীরা যখন আক্রমণ করত, তখন তাদের আক্রমণগুলো মানে ওই যে অঞ্চলে আক্রমণ করত, তো মুক্তিযোদ্ধা মানে মুক্তি বাহিনীর যারা ছিল তাদের সাথে কোনো লিয়াজু ছিল না, মানে কানেক্টিভিটি ছিল না, এবং তারা হঠাৎ করে আক্রমণ করে ওরা উধাও হয়ে যেত। এবং কারণ ওখানে যেহেতু লিয়াজু ছিল না, সেজন্য মুক্তি বাহিনীর যারা ছিল তারা অনেক সময় এটার একটা খেসারত ভোগ করতে হতো, কারণ ওই অঞ্চলে তখন পাকিস্তানিরা আক্রমণ করতো। এই বিষয়টা, তো মুজিব বাহিনীর যে বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমাদের ইতিহাসে হয়ে আছে। এটা ফিউচারে আরো এটা নিয়ে মানে রিসার্চের প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।
জাহাঙ্গীর আলম স্যার, আপনার কোনো কমেন্টস? আমার কমেন্ট আমি তো আগে বলেছি যে আমাকে চিন্তা করতে হবে সেই 1971 সালের ইন্টারমিডিয়েট এবং হাজীগঞ্জে অপারেট করা একজন সাধারণ গেরিলার কথা, যার কোনো সংস্পর্শ নাই বা কানেকশন নাই হাই কমান্ডের সাথে, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, ওনাদের সাথে, ঠিক আছে? এবং তাদের আদর্শ উদ্দেশ্য কি? আমাদের এখানে ছিল আমরা পাকিস্তানি আর্মিকে ব্যস্ত রাখতে হবে, তাদেরকে শান্তিতে ঘুমাতে দিতে হবে না, তাদেরকে যতটুকু ক্ষয়ক্ষতি করা যায় তাদের চলাচল বিঘ্নিত করতে হবে। চলাচল মানে ওরা যখন রসদ নিয়ে যেদিকে যায়, ওরা মনে করেন মুক্তিযোদ্ধাদের দিকে আক্রমণ করতে যাবে, আমাদের হাজারো চেষ্টা ছিল কিভাবে তাদেরকে প্রতিহত করা যায়, দমিত করা যায়, স্লো করা যায় এবং স্লোলি গ্রাজুয়ালি তাদের স্ট্রেংথটা আমাদের কমানো যায়, তাদের লজিস্টিকের উপরে আঘাত করা আমাদের বড় একটা উদ্দেশ্য ছিল সেইভাবে। আর আমরা তো কেউ চিন্তা করিনি যে 9 মাসে দেশ স্বাধীন হয়ে যাবে। আমি যে বললাম, আমার ভাইকে বলেছে, আমার ভাই বলছিল ঠিক আছে আমি আসি, তারপর তুই যাইস ইন্ডিয়া, তারপর তুই ঘুরে আসিস ইন্ডিয়াতে ট্রেনিং নিয়ে। আমরা কেউ ভেবেছি 9 মাসে স্বাধীন হবে? আমরা তো মনে করছি কত দিন পর্যন্ত এদের সাবজুগেশন আমাদের থাকতে হবে। আমরা মনে করেন এই যদি জানতাম তাহলে কি ব্রিজ উড়াই দিতাম? যে ব্রিজে অনেক সময় থেকে নিয়ে আসতাম। আমি এর মধ্যে একটা জিনিস ভুলে গেছি, একটা যদি সবাইকে জানানোর জন্য, এটা আমার এক ভদ্রলোক ইতিহাসবিদ লিখতেন, তো উনি ঠিক দাউদকান্দি এলাকায় উনি অপারেট করতেছিলেন। একটা কথা আর কি আমি লিঙ্ক পাচ্ছিলাম না, উনি বললেন যে একটা ব্যাংক উনি লুট করেছিলেন, পরে সেক্টর 2 তে হেডকোয়ার্টারে উনি টাকাগুলো দিয়ে এসেছিলেন। আমি রেডিসন হোটেলে কাজ করি, আমার লিগ্যাল অ্যাডভাইজার যিনি ছিলেন আমাদের, উনি ছিলেন জেনারেল মঞ্জুরের বড় ভাই ব্যারিস্টার মনসুর আহমেদ। ব্যারিস্টার মনসুর একদিন হঠাৎ করে আমাকে গল্প করতেছিল যে একটা ছোকরা কালো করে, উনি খুব সুন্দর বাংলা বলেন, সেক্টর 2 হেডকোয়ার্টার মেলাঘরে আসলো অনেকগুলো টাকা নিয়ে। তখন খালেদ আমাকে বলল কিছু টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করেন আর কিছু টাকা তখন পাকিস্তানি নোট রাখেন, কারণ মুক্তিযোদ্ধা গ্রুপ যে যাবে ওদেরকে দিতে হবে। আমি তখন বললাম ব্যারিস্টার মনসুর আপনি কি জানেন ওই লোকটাকে কে? আমি বললাম আমার এই যে সোফাতে বসে আছে, তখন মেজর কামরুল জীবিত ছিলেন। আমরা ইনি মেজর কামরুল, ইনি অপারেট করে টাকাটা দিয়ে আসছেন। দুজনকে জড়াই ধরলেন। এটা একটা আশ্চর্য, অনেক কিছু লিঙ্ক আপ হয় অনেক অনেক বছর পরে। সত্য উদ্ঘাটন করতে সময় লাগে, এই সময়টুক দিতে হবে। হয়তো আমরা মারা যাব, আমরা চলে যাব, আপনারা যারা তখন থাকবেন তখন আরো ভালোভাবে এটা নির্মোহভাবে এটা আলোচনা করা যাবে এবং অনেক কিছু জানাও যাবে তখন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমাদের এরপরে আমাদের আর প্রশ্ন নেওয়ার সময় একদমই শেষ। তারপরে একটা প্রশ্ন নিতে হচ্ছে, একজন শ্রদ্ধেয় কাদিরুজ্জামান স্যার ওনার কাছে একটা প্রশ্ন করেছেন স্যারের কাছে। সে জানতে চেয়েছে যে 16ই ডিসেম্বর তো আমাদের বিজয় দিবস, বিজয় হয়ে গেল, কিন্তু আপনাদের হোমনা ওই জায়গাটা 23শে ডিসেম্বর আপনারা বলছেন। তো এই যে মাঝে যে 7 দিন, এই 7 দিনের সময়টাতে আপনাদের সাথে যেহেতু মুজিবনগর সরকারও দেশে ফিরে আসলো, এখানে আপনাদের কোনো কানেক্টিভিটি ছিল না? কি ঘটতেছিল ওই সময়টাতে? কারণ 7 দিন যে তার সাথে কোনো যোগাযোগ ছিল না, আমরা শুধু রেডিওতে শুনছিলাম যে দেশ 16 তারিখ স্বাধীন হচ্ছে, কিন্তু আমরা তখন এনগেজ পাকিস্তানের দেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু আপনারা একদিকে শুনতে পাচ্ছেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু নিজেরা স্বাধীন হননি। তো এই সিচুয়েশনে আপনারা কি করতেছিলেন? আমরা এই জন্যই তো 18 তারিখে ময়নামতি খবর পাঠালাম যে ভাই এখন তো পাকিস্তান আর্মি আটকানো, ওরা তো সারেন্ডার করছে না। তারপরে ওখান থেকে আসলো, রেখে এসে প্রথম বিশ্বাস করে নিয়ে এসে দেখে গেল যে না ঠিকই তো। এরপরে 22 তারিখে ওরা ট্যাঙ্ক সহ আসলো, ওই পাকিস্তানি 2টা মেজরকে নিয়ে আসলো যারা সারেন্ডার। ওরা এসে বলার পরে যে সারেন্ডার যে তোমরা যাও। এরপরে আমরা 23 তারিখে, এখনো হোমনাতে প্রতি বছর 23শে ডিসেম্বর হোমনা স্বাধীন দিবস পালন করা, হোমনা মুক্ত দিবস, ওটা এখনো পালন করে ওইখানকার লোকজন হোমনাতে। ইতিহাস সত্য, ওইটা তার অস্বীকার করার উপায় নেই, কারণ আমরা 22 তারিখ মন্ত গোলাগুলি করে যাচ্ছিলাম ওদের সাথে। দেশ স্বাধীন কিন্তু আপনারা গোলাগুলি করেই যাচ্ছিলেন। খুবই তো আমরা শ্রদ্ধেয় মাহমুদ ভাইকে একটা অনুরোধ করবো, আপনার আমাদের আজকে আলোচনা আমরা একদম শেষ প্রান্তে আছি, আপনার কোনো আলোচনা থাকলে একটু শুনবো, তারপরে আমরা শেষ দিকে চলে যাব।
আমার এই দুই কোর্সমেট এবং বন্ধু লেফটেন্যান্ট কর্নেল কাদিরুজ্জামান ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আলমের কাছ থেকে এইসব ঘটনা শোনার পরে আপনারা এখন নিশ্চিত হতে পারেন, একেবারে নিশ্চিত হতে পারেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধ আসলে একটা জনযুদ্ধ ছিল, একটা গণযুদ্ধ ছিল। 1971 সালে এদের বয়স মানে এই কাদিরুর রহমান আর জাহাঙ্গীরের বয়স ঠিক আমার মতোই 16 থেকে 18 বছর বয়সের ছিল। তারপরেও দেখেন ওনারা যুদ্ধ গিয়েছেন জাতির প্রতি একটা দায়বদ্ধতা থেকে, তাদের দায়িত্ব পালন করতে। দেশকে স্বাধীন করতে হবে, জাতিকে স্বাধীন করতে হবে, দখলমুক্ত করতে হবে একটা হানাদার বাহিনীর কাছ থেকে। এটা আমাদের ভুলে গেলে চলবে না যে এই ধরনের অসংখ্য তরুণ তরুণীর তখন 71 সালে তাদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের জন্যই বাংলাদেশ নামক রাষ্ট্রকে সৃষ্টি করা সম্ভব হয়েছিল। এটা আমাদের মনে রাখতে হবে। এটা এই সমস্ত ইতিহাস আমাদের শুনতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং মনে রাখতে হবে। সিতারাতেই এই 8টা অনুষ্ঠান আজকে হলো, গত 7টা মানে এই অনুষ্ঠান পর্যন্ত এই প্রান্তিক লেভেলে মুক্তিবাহিনী কি ধরনের ছিল, কারা ছিল এবং কিভাবে যুদ্ধ হয়েছে এই প্রথম আপনারা শুনবেন। আশা করব যে সিতারায় এই ধরনের প্রান্তিক লেভেলে মুক্তিযোদ্ধাদেরকে তাদের আলোচনায় নিয়ে আসে, তাদের ঘটনা শুনে, তাদের বর্ণনা শুনে এবং তাদের ইতিহাস শুনে, তাহলেই কিন্তু আসল মুক্তিযুদ্ধের ইতিহাসটা বেরিয়ে আসবে। যেরকম ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আলম বলছিলেন, বিএলএফ এর ব্যাপারে অনেকের অনেক কিউরিওসিটি, কৌতূহল যে কিভাবে কি হলো। আসলে জাহাঙ্গীরও তো বিএলএফ ছিল, কিন্তু সে তো সেটা রাজনীতি জানতো না। সে জানতো দেশকে মুক্ত করতে হবে, তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, সে সুযোগ সৃষ্টি করেছে যুদ্ধ করার জন্য, দেশকে স্বাধীন করার। রাজনীতিটা সেখানে মানে আভ্যন্তরীণ রাজনীতি কি ছিল সেটা মুখ্য বিষয় ছিল। মুখ্য বিষয় ছিল দেশপ্রেম, এবং সেটার জন্য এরা যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে এবং দেশকে স্বাধীন করেছে। এটা আমাদের মনে রাখতে হবে। তো এই আমার শেষ কথা এই আলোচনায়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহমুদ ভাই। আপনি দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ বলেন। এক হচ্ছে এটি একটি জনযুদ্ধ ছিল এবং তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের আজকে আলোচনায় বেরিয়ে আসছে, এটি কিভাবে এটি একটি জনযুদ্ধ ছিল। যে কোনো ধরনের ম্যাক্রো লেভেলের কোনো ইনস্ট্রাকশন ছাড়াই নিজেদের মতো করেই দেশটাকে স্বাধীন করার জন্য যার যার জায়গা থেকে ছাপায় পড়া, এটা একটা দিক বেরিয়ে আসলো। আর দ্বিতীয়, আপনি আমাদের একটা পরামর্শ দিলেন যে আমাদের প্রান্তিক লেভেলে মুক্তিযোদ্ধাদেরকে আনার চেষ্টা করি। আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব প্রান্তিক লেভেলের এবং যাদেরকে বলা হয় আনসাং হিরো, যাদেরকে ইতিহাসে এখন ওইভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, আমরা সেই সমস্ত আনসাং হিরোদেরকে আমরা সামনের পর্বগুলোতে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যদি আপনাদের দিক থেকেও কারো নাম রেকমেন্ডেশন করার মতো থাকে, যদি কাইন্ডলি আমাদেরকে তথ্য দেন যে কাকে আমরা আনতে পারি, তাহলে অবশ্যই আমরা তাকে আমাদের আনবো এবং আমরা তার কাছ থেকে শুনতে চাই। এবং এই ধরনের আনসাং হিরো যারা আছে তাদের গল্পগুলোকে নিয়েই আমরা আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নামক বইটা বের করতে চাই। আমাদেরকে বই একাধিক খণ্ডে এক বই বের হবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এই নামে। তো সেখানে আমাদের আজকের বিজ্ঞ আলোচক যে দুজন ছিলেন তাদের আলোচনাটি অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত আছেন মেজর দিদার হোসেন স্যার। স্যারের মুখ থেকে যদি একটু শুভেচ্ছা বাণী শুনতে পেতাম, তারপরেই আমরা শেষের দিকে যাব। ধন্যবাদ আফতাব, সবাইকে সালাম। আবার ব্যাপারটা হলো যেটা মাহমুদও বললো, আমি সবসময় বলি এটা প্রকৃতপক্ষে জনযুদ্ধ, এবং সেই সময় যারা নবীন তাদের যুদ্ধে যোগদান করাটা বোধহয় ছিল অপরিহার্য। ওটা না করে কোনো একটা বিবেকবান লোকের জন্য বসে থাকাটা সম্ভব ছিল না। তার মধ্যে অনেকে ছিল না। তবে আজকে একটু আগে যখন আমরা আলাপ করছিলাম যে অনেক মুক্তিযোদ্ধার নাম তালিকায় আসেনি বিবিধ কারণে। এখন যদি আমরা পারি, যতখানি আমরা এটাকে গুছাতে পারি চেষ্টা করা উচিত। সিতারা মাধ্যমে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস দিয়ে জিনিসটাকে চালু করি।
আমি এর আগেও মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছে, এদেরকে কি করা যায়। আফতাব, আপনাদের যদি কোনো থাকে যে না ঠিক আছে আমরা গ্রামে গ্রামে লোক পাঠাবো, পাঠায় সংগ্রহ করার চেষ্টা করব, সেটা একটা প্রয়াস হতে পারে, যদিও 50 বছর পরে। আর কেউ যদি বাদ পড়ে থাকে তাকে এখন তালিকাভুক্ত করার সুযোগ আছে, যেহেতু মোটামুটি যারা এখন এই সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করছেন ওনাদের সহযোগিতা আমরা পাবো। আমি ইতিমধ্যে 2-1 জনের সঙ্গে কথা বলেছি এবং আমি পজিটিভ উত্তরও পেয়েছি, ইতিবাচক। তো আমাদের এটা মনে হয় করা উচিত। মাহমুদ যেরকম বললো 2000 সৈনিকের নাম নাই, 35 জন অফিসারের নাম নাই। এরা তো মুক্তিযুদ্ধ 25 তারিখে এরা আত্মাহুতি দিয়েছে, তারা জীবন উৎসর্গ করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যতখানি করা আমরা করে যাব, আল্লাহ যতদিন সুযোগ দিবেন বা রেখেছেন। ওর মধ্যে এখন সবারই এখন জীবনে ক্রান্তি লগ্ন, কাজেই আপনার মতন লোক যারা ইয়াং, তাদের একটা দায়িত্ব আছে এটাকে আগিয়ে নাও এবং আমরা সহায়ক হব। হ্যাঁ, মানে সর্বোচ্চ চেষ্টা করব, যা করা যদি যতখানি হয় করে যাব। কিছু না করে চলে গেলাম সেটা একটা, আর করে যদি নাও পারে সেটাতে কোনো লজ্জা নাই যে আমি চেষ্টা করেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা যেটা করবো, আমরা সত্যি আপনাদের এই ইয়া অনুযায়ী আমরা আগামী 2-1 দিনের মধ্যে একটা মিটিং ডাকবো আমাদের সিতারাতে, যে কোনো ইনোভেটিভ কোনো আইডিয়া বের করা যায় কিনা, যে কিভাবে আসলে এদিকে ট্রেস করা সম্ভব, কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসা যায় কিনা, সেটা নিয়ে আমরা একটা মিটিং করব। এবং খুব শীঘ্রই স্যার আমি আপনার সাথে যোগাযোগ করবো এর উপরে, যে আমাদের যদি কোনো আইডিয়া থাকে আমি আপনার সঙ্গে শেয়ার করবো যে আমরা কিভাবে এটা করতে পারি, আইডিয়াটা শেয়ার করব। ধন্যবাদ। আর আমরা অনুষ্ঠান একদমই শেষ প্রান্তে। আমার ছোট্ট একটা মানে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করছি, যে আসলে আজকে আমাদের 8ম পর্ব শেষ হলো। তো আজ আমাদের 8ম পর্ব শেষ হলো। তো আমাদের প্রায় বেশিরভাগ পর্বেই আমাদের ছিলেন হচ্ছে সেনাবাহিনী বা মানে ডিফেন্সের যারা মুক্তিযোদ্ধা, এরা আমাদের সাথে ছিলেন। তো আমরা আলোচনা শুনে একটা বিষয় দেখতে পেলাম, যে আসলে আমরা সাধারণত রাজনৈতিক ব্যক্তিদের আলোচনা শুনি, তো ওনাদের কথাগুলো শোনার পরে আমাদের সবসময় যেটা মনে হয় যে হয়তো রাজনীতি যারা করেন ওনারাই ভালো আলোচনা করতে পারেন, তাদের কাছ থেকে অনেক ভালো কথা শোনা যায়। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল না যে এই ডিফেন্সের মানুষের কাছ থেকে এত সুন্দর করে কথা শোনা যায়। আমি মেজর দিদার হোসেন স্যারের কথা শুনেছি, মাহমুদ আমান ভাইয়ের কথা শুনেছি, আজ আরো দুজন আলোচনা শুনলাম। তো আপনারা এত তথ্যবহুল এবং এত নির্মোহ কনক্রিট আলোচনা করেন, এটা সত্যি অসাধারণ। মানে আপনাদের জীবনটা যেমন ডিসিপ্লিন, আপনাদের আলোচনা তো ঠিক ততটাই ডিসিপ্লিন। এটা আমাদেরকে সত্যই অনেক বেশি একটা দারুণ একটা শিক্ষা দিল যে কিভাবে মানুষের সামনে আলোচনা করতে হয়। আমরা অনেক সময় মোহবিষ্ট হয়ে আলোচনা করি, কিন্তু আপনাদের আলোচনাগুলো খুবই নির্মোহ থাকে এবং অত্যন্ত তথ্যবহুল থাকে, যেটা আমাদের ভ্যালু জাজমেন্ট ফ্রি থাকে, যেটা আমাদের জন্য খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমরা শেষ করব। মঞ্জু ভাইকে কোনো কথা বলতে চাচ্ছিলেন? আপনার হ্যান্ড রেজ দেখতে পেয়েছি আমি মাঝখানে। মিস্টেক। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করব এখনই। শেষ করার আগে আমাদের দুজন বিজ্ঞ আলোচক আছেন, তাদের মুখ থেকে আমরা একটু শেষ উপদেশটা শুনতে চাইবো, যে আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনাদের উপদেশ। তো তার আগে আমি বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য দীর্ঘ সময় আমাদের সাথে মেজর দিদার হোসেন স্যার, মাহমুদুর রহমান ভাই, তারপরে কাদরুজ্জামান স্যার, জাহাঙ্গীর আলম স্যার, আপনারা সকলে এবং সিতারা পরিবারের সদস্যবৃন্দ, রিপাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিবারের সদস্যবৃন্দ, আরো যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, সকলকেই সিতারা পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পরবর্তী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আগামী 17ই সেপ্টেম্বর শুক্রবার রাত 9টায়। ওই দিন আমাদের আলোচক থাকবেন রেহমান সুবহান স্যার। উনি আমাদের আলোচক থাকবেন। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি ওই দিন থাকার জন্য। প্রত্যেকের কাছে আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমি প্রথমেই জনাব কাদেরুজ্জামান স্যার আপনার মুখ থেকে শুনতে চাইবো
তরুণদের উদ্দেশ্যে আপনার উপদেশ। একটাই কথা, আমাকে দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, তাহলে তুমি সাকসেসফুল মানুষ হতে পারবে। নিজের দেশকে ভালোবাসো, নিজের দেশকে মানুষকে ভালোবাসতে শিখো। আর কিছু। থ্যাংক ইউ স্যার। এবার শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম স্যার, আপনার মুখ থেকে তরুণদের উদ্দেশ্যে উপদেশ। তরুণ প্রজন্মের কাছে আসলে তো উপদেশের কিছু নাই, শুধু শুধু রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে পড়াশোনা করার জন্য, 1, ভালো মানুষ হওয়ার জন্য 2, 3 নাম্বার ভালো মানুষকে প্রমোট করার জন্য। এমন লোকের সাথে চলাফেরা করবেন যারা সত্যিকার মানুষ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আমরা আপনাদের উপদেশ ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করব। ধন্যবাদ সবাইকে।